ঘর অন্ধকার, দরজা বন্ধ। আয়শা মাটিতে বসে কাঁদছে। রাহুল দরজায় ঠেস দিয়ে বসে আছে। আজ দুপুরে সে আয়শাকে জোর করে নিজের করে নিয়েছে, আর কিছুক্ষণ আগেই বিয়ে করেছে তাকে। কিছু সময় নীরবতার পর রাহুল ভাঙা গলায় বলতে শুরু করে, আয়েশা প্লিজ, শুধু একবার শোনো। আমি জানি আমি অন্যায় করেছি, জানি তোর জীবন নরক বানিয়ে ফেলেছে, কিন্তু আমি তোকে হারাতে পারি না। আমি তোকে ভালোবাসি আয়েশা, তুই বুঝবি না আমার ভেতরে কতটা যুদ্ধ চলে। ভালোবাসা? এটাকে তুই ভালোবাসা বলিস রাহুল? জোর করে ছিঁড়ে ফেলা, অসম্মান করা, এগুলো তোর ভালোবাসা? তুই শুধু আমার শরীরটাই চেয়েছিলি, সেটা পেয়েছিস। এখন আমাকে ছেড়ে দে দয়া করে। আমি আমি চাইনি এমনটা হোক। আমি পাগল হয়ে গেছিলাম। ওর তোকে হারানোর ভয় আমাকে গ্রাস করেছিল। আমি জানি আমি আমি অসুস্থ। আমি আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। প্রতিদিন মরছি আয়েশা, তুই জানিস না আমি রাতে ঘুমাতে পারি না। আমার নাম মুখে নিস না। আমি তোকে ঘৃণা করি রাহুল। আই হেট ইউ, হেট ইউ। আয়শার কান্নার শব্দ ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে। রাহুল মাথা নিচু করে বসে ফিসফিস করে বলে, আমি জানি তুই ঘৃণা করিস, সেটাই আমার প্রাপ্য, কিন্তু আমি মরেও তোকে ভালোবাসবো আয়েশা, মরেও। এদিকে কেউ কাউকে কল দিয়ে বলছে, সাইমন ভাই মারা গেছেন, আর মেজর আদিত্য চৌধুরীও ব্লাস্ট মারা গেছেন। কি নিশ্চিত আদিত্য মারা গেছে? হ্যাঁ, আমি 100% নিশ্চিত। আদিত্য আর সাইমনের শরীর আমার সামনে পড়ে আছে। ভিডিও কল দে। জনি ভিডিও কল দেয়। স্ক্রিনে দেখা যায় দুইটি দেহ পুড়ে গেছে। একটির পাশে মেজর আদিত্যের ব্যাজ পড়ে আছে। ড্রাগনের মুখে একচিলতে হাসি ফুটে ওঠে। মেয়েটা কোথায়? ওর কাছে আমার সব ইনফরমেশন আছে। সেনাবাহিনীর লোকেরা তাকে হেলিকপ্টারে করে নিয়ে গেছে, কিন্তু হেডকোয়ার্টার থেকে আমি নিশ্চিত হয়েছি সেই দিন কোনো সেনা হেলিকপ্টারে সেখানে যায়নি। কি বললি তুই? মেয়েটা তাহলে কোথায় গেল? বুঝতে পারছি না বস। তোরা বাংলাদেশে লুকিয়ে থাক, মেয়েটার খোঁজ চালিয়ে যা। পরিস্থিতি একটু ঠান্ডা হলে আমি নিজেই নামবো। নিউজ চ্যানেলে হেডলাইনে বলছে, মাফিয়া সাইমনকে গ্রেপ্তার করতে গিয়ে মাফিয়া বাহিনী ও সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি, বোমা বিস্ফোরণে সাইমন এবং মেজর আদিত্য চৌধুরী নিহত হয়েছে 3 বছর পর। আয়েশা প্লিজ একটি বার শোন, আমি তোকে অনেক ভালোবাসি। আমি তোকে হারাতে পারবো না, বুঝিস না? তুই আমার সব কিছু। ভালোবাসা? তুই আমাকে না, আমার শরীরকে ভালোবাসিস, তাই তো ধর্ষণ করেছিস। সব পেয়ে গেছিস, এবার আমাকে মুক্তি দে। কোথায় যাবি আয়েশা? আমার নাম মুখে নিস না। আমি তোকে ঘৃণা করি রাহুল। আই হেট ইউ। ঠিক তখনই কাঁচ ভাঙার শব্দে দুজনের বাস্তবে ফিরে আসে। রাহুলের পরিবার ও আয়রার পরিবার বসে আছে। আকাশও রাহুলকে বলছে, তুই হুট করে ভিতরে চলে গেলি কেন? আয়শার দিকে এভাবে তাকিয়েছিলি কেন? কোথায় তাকালাম? বাথরুমে গেছিলাম। কেন, কি হয়েছে? দেখিস না তোর ভাবের বোনের কি করেছে? পা চিমটি দিচ্ছে, শুশুয়ে দিচ্ছে। বিয়ের পর কি হবে ভাব, এখনই তো এমন করছে। ফালতু কথা বাদ দে, এখানে এসে বস। রাহুল বসে পড়ে এবং হালকা খোশ গল্পে মেতে ওঠে। তখনই আতিক চৌধুরী বলেন, ভাই, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আয়রাকে আমরা খুব শীঘ্রই আমাদের পুত্রবধূ করে আনতে চাই। বাহ, এটা তো খুশির খবর। তবে আমার ছোট মেয়ে আয়েশার সামনেই ডাক্তারির ফাইনাল পরীক্ষা। ওর ইচ্ছা বোনের বিয়েতে সব আয়োজন উপভোগ করবে, তাই আমরা চাই বিয়েটা 2 মাস পরে হোক। তাহলে তো একজন ডাক্তার মেয়ে পাচ্ছি আমরা। দোয়া করি ভালো রেজাল্ট করো মা। রাহুল আয়শার হাত ধরে তাকে একটা রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। তোকে আবার দেখতে পাবো কখনো ভাবিনি আশা। আমার হাত ছেড়ে দে। তুই আমাকে এভাবে রুমে আনলি কেন? এতদিন পর তোকে দেখে দূরে থাকতে পারিনি। আয়শা বিরক্তিকর একটা ভাব নেয়। তারপর আয়শা নিজের হাত ছাড়িয়ে রাহুলকে ধাক্কা দিয়ে বলে, নিজের সীমার মধ্যে থাক। তুই আমার বেয়াই, বেয়াই হিসেবেই থাকবি, এটা মাথায় রাখ।
ভয় পাচ্ছিস বুঝি? ভয়? সেটা তো জীবিত মানুষের হয়। আমি তো মরে গেছি রাহুল। তুই আমাকে মেরে ফেলেছিস। আমি এখন শুধু একটা অভিশপ্ত ছায়া। রাহুল মাথা নিচু করে। আয়শা চলে যায়। রাহুল কিছু সময় পর বের হয়ে আসে বাসা থেকে। শুধু মনে মনে বলে, আমি চেষ্টা করব তোকে অভিশাপ থেকে মুক্ত করার। রাহুল কথাটা বলে চলে আসে গাড়ির কাছে। তারপর গাড়িতে বসে গাড়ির লুকিং গ্লাসটা ঠিক করছিল, তখনই দেখতে পায় আয়শা বেলকনিতে দাঁড়িয়ে আছে তাদের দিকে তাকিয়ে। রাহুল লুকিং গ্লাসটা ভালো করে সেট করে একটা চুমু দিল গ্লাসে। তখন আকাশ বলে, গ্লাসটা পুরো ময়লা হয়েছে, এখানে চুমু না দিয়ে যাকে দেওয়ার তাকে দিয়ে আয়। চাইলে আরও আধা ঘন্টা খানেক আমরা বসবো। বাবা আর মাকে কি বলবো? মানে? কিরে, বাসায় যাবি নাকি? এভাবে গাড়িতে কতক্ষণ বসে থাকবো? কিরে চল। রাহুল গাড়ি চালাতে শুরু করলো। এদিকে একটা মেয়ে ঘরের দরজা ভেঙে বাসা থেকে পালিয়ে পাহাড় বেয়ে নামছে রাতের আধারে। মেয়েটার চোখে মুখে ভয়ের ছাপ। কিন্তু কিছু দূর আসার পর লোকগুলো মেয়েটাকে ধরে নিয়ে যায় এবং একটা রুমে আটকে রাখে। 2 দিন পর রাহুল বাগানে বসে কাজ করছিল, তখনই আকাশ আসে আর বলে, কিরে কি করিস? ছাতার মাথায় পানি দে। কেন তোর মাথায় পানি দেওয়া লাগবে? এই না না, ভালো করে কথা বলতে পারিস না? তো কি করে কথা বলবো? গাছে পানি না দিয়ে তোর মাথায় দে, এতে তোর জন্য ভালো হবে। কি রে, ব্যাপার কি? কি হলো? তুই হুট করে বন মানুষের থেকে মানুষ হলি কিভাবে? মা বাবা, আমরা তো পারিনি তোকে বলে। মন চাইলো তাই আর কি। রাহুল একবার আকাশকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে চোখ ছোট করে বলে, আচ্ছা বল তো, কোন মতলবে আসছিস? তুই তো এই সময় বাবার অফিসে থাকিস। কোনো মতলব না। তাহলে? আজকে একটা এসইউএসটিএ যাব, সুস্টিয়ে যাব। ওইখানে একটা প্রোগ্রাম আছে। কেন? কিসের প্রোগ্রাম? তোর ভাবির প্রোগ্রাম আছে, তাই বললো যাওয়ার জন্য। সে আজকে এইখানে পারফর্ম করবে। বেশ তো, জানা, আমাকে বলছিস কেন? আসলে তোকে নিয়ে তো কোথাও বের হওয়া হয় না, তাই আর কি তোকে নিয়েও বের হলাম আর প্রোগ্রামও দেখে আসলাম। আসলে কি আমাকে প্রোগ্রাম দেখাতে নিয়ে যাবি না অন্য কিছু? তুই চল, গেলে দেখতে পাবি। না, আমি যাব না। চল না ভাই, বুঝতেই তো পারছিস। তাহলে এমন করছিস কেন? কি বুঝবো? আরে আমার বাপ, আমি তোর ভাবির সাথে প্রোগ্রামের পরেই একটু ঘুরবো। তো জানা, আমি কি করব? তোর ভাবির সাথে তার বোনও আসবে। ও আচ্ছা, আমাকে তাহলে তাদের পাহারা দিতে হবে। হ্যালো, কোথায় তুমি? আসবো না। কেন? এমনি রাখছি। ভাইয়ার থেকে ফোন নিয়ে। হ্যালো ভাবি, রাহুল বলছি। হ্যাঁ রাহুল বলো। ভাবি, আমি আর ভাইয়া আসছি। আচ্ছা এসো তাহলে। এই না বললি যাবি না? তোর জন্য না, ভাবির গান শোনার জন্য যাব। রাহুল আর আকাশ গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়। 2 ঘন্টা পর রাহুল আর আকাশ এসে পড়ে এসইউএসটি। প্রোগ্রাম শুরু হলে সবাই আয়রার গান শুনতে লাগলো। রাহুল চারপাশে তাকিয়ে দেখতে পায় আয়শা তার গাড়ির কাছে যাচ্ছে। রাহুল আকাশকে আসছি বলে আয়শার কাছে চলে যায়। তখন রাহুল বলে, বেআইন একা একা কোথায় যাচ্ছেন? কে? তুমি? ভয় পেয়েছো নাকি? আমার সামনে দাঁড়াবার অধিকার তোর নেই। এই বিশ্ববিদ্যালয়ের, এই শহরের, এমনকি আমার জীবনের কাছাকাছিও আসিস না প্লিজ। আমি এসেছি শুধু একটা বার কথা বলার জন্য। তুই চাইলে আমি এখনই চলে যাব, কিন্তু তোর চোখের দিকে না তাকিয়ে কিছু বললে আমার মনটা শান্ত হয় না। তুই শান্তির কথা বলিস? তুই যে রাত আমাকে উপহার দিলি, তারপর আমার প্রতিটা সকাল শুরু হয় দুঃস্বপ্ন দিয়ে। তোর জন্য আমি আজও রাতভর ঘুমোতে পারি না রাহুল। প্রতিদিন সকাল শুরু হয় আমার কান্না দিয়ে। বুঝতে পেরেছিস আমি কেমন আছি? আমি জানি আমি দোষী, আমি স্বীকার করি। তোর শরীরের উপরে আমার কোনো অধিকার ছিল না। আমি জানি আমি তোকে শেষ করে দিয়েছি, কিন্তু কিন্তু কি? তুই শুধু আমার জীবনটা শেষ করে দিসনি, তুই আমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলেছিস। এখন এইগুলো বলে আর কি বোঝাতে চাস তুই? তোকে মাফ করে দেব? তোকে ভালোবাসবো না ক্ষমা করে দেব? কিছু চাইতে আসিনি আমি আয়শা, শুধু জানাতে এসেছি আমি নিজেকেই আর সহ্য করতে পারি না। আমি তোকে ধর্ষণ করেছিলাম,
এটা আমি সব সময় মনে রাখি। কিন্তু আমি তোকেও ভালোবেসেছিলাম, সেটা তো ভুল না, বল? ভালোবাসা? ভালোবাসা কি এমন হয়? তুই যা করেছিস সেটা পশুরাও করে না রাহুল। আমি ভেবেছিলাম তুই আমাকে সুরক্ষা দিবি, কিন্তু তুই তো আমাকে ভেঙে চুরমার করে দিলি। কেন এমনটা করলি বল? আমি আমি তোর জন্য মরতে পারি আয়েশা, যদি তুই বলিস। আমি আমি এখান থেকে রাস্তা পার হয়েই ট্রাকের নিচে ঝাঁপ দিই। কিন্তু আগে শুধু একটা কথা বল, তুই কি একটু অনুভব করিস না আমি এখনো তোর জন্য পাগল? বলছি তো, যেদিন আমি আমি আমার অজান্তেই অমানুষে পরিণত হয়ে যাই। আমার অনুভূতিগুলো তোকে দিয়ে শেষ হয়ে গেছে। আমি এখন আর কাউকে ভালোবাসতে পারি না, এমনকি নিজেকেও না। দুজনের মধ্যে নিস্তবতা। দূরে মঞ্চে আয়রার গান চলছে। আকাশ ও তার বাকি শালিকারা বসে শুনছে। তোকে আর দেখতেও পারি না রাহুল, কিন্তু তবুও কেন কেন তুই বারবার আমার সামনে চলে আসিস? এখন তোকে দেখলে আমার অভিশপ্ত কোনো ছায়া মনে হয়। এই ছায়াটা আমি মারাতেও চাই না আর কখনো। কারণ আমি তোর থেকে পালাতে পারি না, কারণ আমি জানি তুই ছাড়া আমি কিছুই না আয়েশা। আয়েশা কিছু না বলে গাড়ির দিকে হাঁটা শুরু করে। রাহুল দাঁড়িয়ে থাকে। হঠাৎ আয়েশার পা হোঁচট খায়। রাহুল এগিয়ে গিয়ে ধরে ফেলে তাকে। আয়েশা উঠে দাঁড়ায়, ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে নেয়। আমার পাশে আর আসবি না বা আমার স্পর্শ করবি না। পরের বার দেখলে নিজের হাতেই পুলিশে দিয়ে দেব। আমি আমি চাই তুই তুই আমায় শাস্তি দিস, কিন্তু তুই ভুলে যাস না একদিন তুইও আমায় ভালোবেসেছিলি। সে ভালোবাসাও আজ একটা অভিশাপ, যা আমার জীবনটা পুরোপুরি অন্ধকার করে দিয়েছে। আয়েশা ধীরে ধীরে সরে যায়। রাহুল একা দাঁড়িয়ে থাকে। মঞ্চে গান শেষ হয়। আলো আধারিতে রাহুলের মুখে পড়ে আয়েশার শেষের বলা কথাগুলোর ছায়া। তোকে ভালোবেসে আমি যদি অভিশপ্ত হই, তাহলে সেই অভিশাপই আমার জীবনের শেষ প্রার্থনা হবে আয়েশা। হঠাৎ করে রাহুলের একটা ফোনে একটা কল আসে। রাহুল ফোনের ওপাশের কথাগুলো শুনে গর্জে ওঠে এবং ফোন মাটিতে ছুঁড়ে মারে। রাহুল একটা সিগারেট শেষ করে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। তখন আকাশ বলে, কোথায় ছিলে? আয়রার তো গান শেষ। শুনেছি, আমার ভালো লাগছে না, আমি গেলাম, তুই বাসায় চলে আসিস। কিছু সময় পর একটা গাড়ি এসে রাহুলের সামনে থামে এবং রাহুল গাড়িতে উঠে পড়ে। রাহুল গাড়িতে বসে কিছু ব্লুপ্রিন্ট এবং কিছু ছবি দেখছিল। ঘড়ির কাঁটায় রাত তখন 11টা কিছু উপরে। বিকেলে রাহুলের সাথে বলা কথাগুলো মনে পড়ছে আয়েশার, যার জন্য এখনো ঘুমায়নি। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আয়েশার চোখে ঘুম নেই। বারান্দার জানালার পাশে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোন হাতে নিয়ে দেখতে পায় একটা মেসেজ। মেসেজটা ওপেন করে দেখতে পায় রাহুল পাঠিয়েছে। তোমার সঙ্গে কথা বলার দরকার, এখন ছাদে এসো, আমি অপেক্ষা করছি। আয়েশার মুখটা কঠিন হয়ে উঠল। সে কিছুক্ষণ মেসেজটার দিকে তাকিয়ে রইল। তারপর ফোনটা নিচে রেখে ধীরে ধীরে ছাদে উঠে গেল। ছাদে হালকা বাতাস বইছে। চাঁদের আলো চারপাশে ছড়িয়ে আছে। ছাদের এক কোণায় রাহুল দাঁড়িয়ে, গলায় হালকা চাদর জড়ানো, চোখে ক্লান্তি আর অভিমান। আয়েশা এক ধাপ করে এগিয়ে এসে বলে, কি চাও? এত রাতে এখানে কেন? কথা বলতে চাই। কথা? আবার কি বাকি রেখেছো কথা বলার? আরও কি অপমান অপেক্ষা করছে আমার জন্য, নাকি আজকে সেদিনের পুনরাবৃত্তি করবে? আমি তো তোমাকে অপমান করতে চাইনি, আমি ভুল করেছি জানি। ভুল? ধর্ষণ করাটা তোমার কাছে ভুল? একটা মানুষ তার ভালোবাসার মানুষকে কিভাবে এমন করতে পারে বলো? সাইকো একটা। এমনটা করে কি পেলে তুমি? হয়তো মজা পেয়েছো, কিন্তু আমার জীবনটা তুমি নরক বানিয়ে দিয়েছো। আমি জানি তোমার ঘৃণা আমি ডিজার্ভ করি, কিন্তু একটা কথা বলো, আমি যদি তোমাকে শুধু পেতে চাইতাম তাহলে বিয়েটা করতাম কেন? হয়তো এই সমাজকে দেখানোর জন্য, হয়তো আমার শরীরকে নিজের সম্পত্তি বানানোর জন্য। কারণ তুমি জানো, আমি মুখ খুললে তোমার পরিবার, তোমার সম্মান সব শেষ হয়ে যাবে। এত বড় বিজনেসম্যানের ছেলে বলে কথা। আমি সব হারাতে রাজি ছিলাম আয়েশা,
শুধু তোমাকে হারাতে চাইনি, এমনকি এখনো আমি তোমায় পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকি। তোমাকে বিশ্বাস করেছিলাম রাহুল, আমার ভেতরের মানুষটা তোমার জন্য তৈরি হয়েছিল, কিন্তু তুমি সেই বিশ্বাসের পবিত্রতাটাকে মাটিতে মিশিয়ে দিয়েছো। আমার ভেতরের সেই মানুষটাকে তুমি নিজের হাতে হত্যা করেছো। আমি সেই রাতে অন্ধ হয়ে গিয়েছিলাম, আমার ভালোবাসা সেটা অন্ধ হয়ে গিয়েছিল। আমি আমি নিজেকেই আর চিনতে পারছি না আয়েশা। জানো, ধর্ষণের পরের সকালটা কেমন ছিল আমার জন্য? আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখ দেখতে পাচ্ছিলাম না। মনে হচ্ছিল আমি নোংরা, অপরাধী, অপরিচিত কেউ। আমাকে দেখে মনে হয়েছে আমি রাতের সেই অতিথি পাখি যাদের রাস্তার। আয়েশা, প্লিজ এমন করে বলো না তুমি। আমিও যে আয়নাতে নিজেকে দেখতে পারি না। তাহলে ফিরে এসেছো কেন? আমি নিজেকে মাফ করতে পারিনি, কারণ আমি এখনো তোমাকে ভালোবাসি। কারণ আমি চাই তুমি আমার জীবনে আবার ফিরে আসো, আর কোনো রাগ, জেদ বা অন্যায় ছাড়া। আমি সারাটা জীবন তোমায় নিয়ে বাঁচতে চাই। তুমি কি পাগল? এখনো সেই পুরনো প্রেমের গল্প বলছো? আমি তো এখনো রাত হলে চিৎকার করে কাঁদি, ঘুম ভেঙে দেখে কাঁদছি। তুমি বুঝবে না মেয়েদের কষ্ট, তুমি বুঝবে না রাহুল। আমি যদি সব বুঝে ফেলি, তাহলে কি আমাকে একটা সুযোগ দেবে? আবার আমরা আগের মতো হয়ে যাব? একটা ধর্ষকের জন্য কখনো কোনো সুযোগ হয় না রাহুল। ভালোবাসা, বিশ্বাস সব কিছু শেষ। আমি এখন শুধু তোমার বেয়াই, এর বেশি কিছু না। ঠিক আছে, আমি না হয় তোমার বেয়াই হয়ে থাকবো, যদি সেটাতে তুমি শান্তি পাও। শান্তি? রাহুল, আমি এখনো শান্তি খুঁজে পাই না। হঠাৎ করে তুমি আমার সামনে এলে সব আবার জেগে ওঠে। আমার ভেতরে ক্ষতগুলো রক্ত ঝরতে শুরু করে। তুমি জানো আমি কষ্ট পেয়েছি। আমি তোমার থেকে দূরে গিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আমার জীবনে তোমার অস্তিত্বটাই আমার জন্য বিষণ্ণময় হয়ে গেছে। তাহলে ফিরে এসে কি করতে চাও? শুধু তোমাকে দেখতে চাই। জানি তোমার সামনে দাঁড়ানোর অধিকার আমি হারিয়েছি, কিন্তু তোমার মুখটা না দেখলে আমার দিন শুরু হয় না আয়েশা। আমি চাই না তুমি আমার সামনে থাকো। আমি চাই না তুমি আমার জীবনে কোনো অংশ হও। তাহলে কেন তুমি আজ ব্যালকনিতে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিলে? তুমি দেখেছো? হ্যাঁ, আমি সব দেখি আয়েশা, কারণ আমার চোখ তো এখন শুধু তোমাকে খোঁজে। তুমি এত নাটক কেন করো রাহুল? এত ভালোবাসা ছিল যদি, তাহলে সেই রাতে নিজেকে আটকাতে পারলে না কেন? কেন আমার হাসি মুখটা, জীবনটা এলোমেলো করে দিলে? আমি জানি এর কোনো ব্যাখ্যা যথেষ্ট নয়। আমি শাস্তি পেতে রাজি, কিন্তু একটা প্রশ্নের উত্তর দাও। কি? তুমি কি একটু আমাকে ভালোবাসো না এখন? ভালোবাসা? ভালোবাসা একটা সময় ছিল, এখন শুধু ভয়, কষ্ট আর ঘৃণা। হয়তো কোথাও এক ফোঁটা ভালোবাসা রয়ে গেছে, কিন্তু সেই জায়গা এখন ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরতে ঝরতে জমাট বেঁধে গেছে। আমি সেই ক্ষতগুলো সেলাই করতে চাই। আমি আর বিশ্বাস করতে পারি না রাহুল, আর নিজেকে আরেকবার তোমার কাছে হারাতে পারবো না। তাহলে আমি যাব। যদি কখনো মনে হয় আমাকে যদি কখনো মনে হয় আমাকে ক্ষমা করতে পারো, আমাকে জানিও, শুধু আমি বুঝে নেব। আয়েশা কিছু বলবে বলে মুখ খুলে চুপ করে যায়। ভালো থেকো আয়েশা, তুমি আমার জান, আমার প্রার্থনা, আমার সব কিছু। রাহুল ধীরে ধীরে ছাদ থেকে নেমে যায়। আয়েশা দাঁড়িয়ে থাকে একা, চাঁদের আলোয় মুখ ভর্তি অশ্রু। নিজের বুকের ভেতর একটা শূন্যতা অনুভব করে। একটা সময় ছিল যখন এই রাহুলের কথায় তার মুখে হাসি ফুটতো, কিন্তু এখন সেই রাহুলই তার দুঃস্বপ্ন। একটু দূরে গাড়ির শব্দ শোনা যায়। রাহুল চলে গেছে। আয়েশা পেছনে তাকিয়ে বলে নিজেকে, কাঁদছিস কেন? ও তো তোকে কষ্ট দিয়েছে, কিন্তু কেন এখনো তার চলে যাওয়ার দেখে বুকটা ফেটে যাচ্ছে কেন? আয়েশা কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিঁড়ির দিকের অন্ধকারে। সেখান দিয়েই রাহুলকে কয়েক সেকেন্ড আগে হারিয়ে গেছে। আয়েশার চোখে জল থামছে না। নিজের হাত দুটো শক্ত করে চেপে ধরে সে, যেন নিজেকেই বোঝাতে চাইছে সব ঠিক আছে, তুই শক্ত হ আয়েশা। তারপর আয়েশা ধীরে ধীরে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ায়। চারপাশে নীরবতা, কেবল গা ছমছমে হাওয়ার শব্দ। আকাশটা অনেকটাই মেঘলা, মাঝে মাঝে চাঁদের আলো বের হয়ে আসে, আবার মিলিয়ে যায়।
সব কিছুর পরেও তুই কেন এখনো আমার বুকের ভেতরে জায়গা করে আছিস রাহুল? আমি তো তোকে ঘৃণা করতে চাই, কিন্তু এই অভিমান, এই কান্না, এগুলোর নাম কি শুধুই ঘৃণা? আমি কেন নিজেকে আটকাতে পারছি না? আয়শার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। চোখের জল মুছে আয়শা আবার বলে, আমি তোকে মাফ করিনি রাহুল, কখনো করবও না। কিন্তু কেন তুই আবার এলি? কেন আবার আমার ভাঙা দেওয়ালের গায়ে হাত রাখলি? কেন কেন? হঠাৎ ছাদের নিচ থেকে একটা গাড়ির হেডলাইট জ্বলে ওঠে। রাহুলের বাইক। সে স্লো মোশনে সে বাইক চালিয়ে চলে যাচ্ছে। আয়শা রেলিংয়ে ঝুঁকে এক ঝলক দেখে ফেলে। রাহুলের মাথা নিচু, জানালার পাশে হেলান দিয়ে সে তাকিয়ে আছে, যেন নিজেকে ছাড়িয়ে কোথাও হারিয়ে যাচ্ছে। আয়শার মুখ থেকে নিঃশব্দে বেরিয়ে আসে, এখন তোকে হারানোতেই যে আমার শান্তি, কিন্তু তোকে ভালোবেসে আমি আজও পড়ছি। ঘড়ির কাঁটায় সকাল 10টা। বাড়িতে উৎসবের আমেজ। আগামী 2 মাস পরে আয়রার সাথে আকাশের বিয়ের দিন ঠিক হয়েছে। উভয় পরিবার সম্মত। তবে আয়েশার সামনে এখন সবচেয়ে বড় বিষয় তার MBBS ফাইনাল পরীক্ষা, যা আর 15 দিনের মধ্যে শুরু হবে। তাই বিয়ের প্রস্তুতি কিছুটা আগে থেকেই শুরু করা দরকার বলে দুই পরিবার সিদ্ধান্ত নেয়। চৌধুরী বাড়িতে ড্রয়িং রুমে বসে আছেন রাহুল, আকাশ, আতিক চৌধুরী এবং ইসরাত চৌধুরী। আকাশ, সময়টা একদম পারফেক্ট। তোরও সব কিছু স্থির। 2 মাস পর খুব সুন্দর একটা আয়োজন করে বিয়েটা করে ফেল। হ্যাঁ, আমি তো শাড়ি কেনা শুরু করে দিয়েছি। আয়রার জন্য লাল বেনারসি ঠিক করব ভাবছি। আম্মু, তুমি জানো না, আয়রা বলেছে সে গোলাপি রং পছন্দ করে। আমার ভাইয়ার বিয়ে, আমি কিন্তু পুরো প্ল্যানার। এটা ভুল হবে না। তুই কি ঠিক আছিস রাহুল? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে। ইসলাম ম্যানশন, নজরুল ইসলাম, সাবিনা ইসলাম, আয়রা ও আয়েশা বসে আছে ডাইনিং টেবিলে। আরে 2 মাস সময় আছে, তবে তোদের মায়ের মাথায় একে একে সব লিস্ট তৈরি হচ্ছে। জামাইকে পাঞ্জাবি কোন কালারের দিতে হবে সেটাও ঠিক করেছি। আর আয়েশা, তুই তো তোদের কলেজে থাকবি পরীক্ষার জন্য, তাই শপিংটা আগে শেষ করতে হবে। দুলা ভাইয়ের জন্য সারপ্রাইজ থাকবে। মা, কিছু বলো না ওর সামনে। কি হলো মা, মন খারাপ? না মা, আসলে পরীক্ষা নিয়ে একটু টেনশন করছি। দেখ আয়েশা, আগে তোর পড়া শেষ কর। পরীক্ষার পর যা সময় পাবি মনের মতো সাজিস, আর বোনের বিয়ের আয়োজনও সামলে নিস, ঠিক আছে? বিকেলের শেষ আলো মেলামেশা করছে মার্কেটের ব্যস্ততায়। দোকানে দোকানে আলো জ্বলছে, মানুষের ভিড় একটু একটু করে বাড়ছে। শপিং মলটির এক কোণায় সাজানো বেনারসি আর গয়নার দোকান। বিয়ের বাজার করার জন্য আতিক চৌধুরী আর ইসরাত চৌধুরী কথা বললে সাবিনা ইসলাম ও নজরুল ইসলামের সাথে। তারপর সবাই একসাথে একটা শপিং মলে আসেন। ভেতরে আয়শা এক পাশে বসে গয়না দেখছে, তার পাশে আয়রা লাল রঙের কাতান শাড়ি হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে মানাবে কিনা। একটু দূরে রাহুল আর আকাশ বসে কফি খাচ্ছিল। ওদের পেছনে রাহুলের বাবা আতিক চৌধুরী এবং মা ইসরাত চৌধুরী আয়রার মা বাবা নজরুল ইসলাম ও সামিনা ইসলামের সঙ্গে বিয়ের বেনারসি দেখছিলেন। এমন সময় রাস্তার একদিক দিয়ে আসে কয়েকটা বাইক। বাইকে 6-7 জন তরুণ জোরে গান বাজিয়ে মার্কেটের সামনে এসে দাঁড়ায়। তাদের মধ্যে সবচেয়ে সামনে ছিল এক যুবক, সাদা শার্ট, গলায় সোনার চেইন, চোখে দামি সানগ্লাস। লোকটার নাম তৌহিদ, শহরের মেয়রের একমাত্র ছেলে। তৌহিদের চোখ হঠাৎই পড়ে আয়েশার ওপর। সে বাইক থেকে নেমে সোজা গয়নার দোকানের ভিতর চলে আসে, মুখে কুৎসিত হাসি। আয়েশা প্রথমে বুঝতে পারেনি কিছু, গয়না হাতে নিয়ে তাকিয়েছিল আয়নার দিকে। বাহ, স্বর্গের পরিমনে হচ্ছে তোমার। একবার ছুঁয়ে দেখি তো আসলেই বাস্তব কিনা। কথাটা বলেই তৌহিদ সে হঠাৎ করে আয়েশার বাহুতে চিমটি দিয়ে বাজে ভঙ্গিতে বলে, এই হাতগুলো শুধু গয়না পরানোর জন্য না, খোলার জন্য ঠিকঠাক আছে। আহ, কি নরম, উফ হেব্বি। কি হয়েছে, কি বলছেন আপনি? এরই মধ্যে দূরে বসে থাকা রাহুল ও আকাশ সবটা দেখে ফেলে। এটা দেখে তো রাহুলের চোখে আগুন জ্বলে ওঠে। রাহুল এক লাফে উঠে দাঁড়ায় এবং তৌহিদের সামনে গিয়ে বলে, হাতটা নামা সরে বাচ্চা, না হলে আজকেই তোর হাতটা কেটে কুকুরের জন্য ঝুলিয়ে রাখবো। আরে বাহ,
নাটক শুরু হয়ে গেছে দেখি। কে তুই? প্রেমিক দেহরক্ষী? কথাটা শুনে রাহুল সামনে এসে তৌহিদের কলার শক্ত করে চেপে ধরে বলে ওঠে, তোর মতো পশুদের জন্যই মেয়েরা রাস্তায় বের হতে পায় না। আজ তোকে পশুর মতোই থেতলে দেব আমি। রাগে রাহুলের কপালের রগগুলো ভেসে ওঠে। আকাশও সামনে এসে দাঁড়ায়। তৌহিদের বন্ধুরা তৎক্ষণাৎ ঘিরে ধরে ওদের। তৌহিদের এক বন্ধু, ভাই সারুন, এই ঘাতে সামলাবো দুইজনকে। তোদের হাড় দিয়ে বাজারে থলে বানাবো আজ। আয় আয়। তৎক্ষণাৎ শুরু হয় ভয়ানক মারামারি। তৌহিদের বন্ধুরা লাঠি চেইন বের করে আক্রমণ করে, কিন্তু আকাশ ও রাহুল দুজনেই প্রশিক্ষিত। প্রতিটা আঘাত ওরা ফিরিয়ে দেয়। কয়েক মিনিটের মধ্যেই তৌহিদের 5-6 জন বন্ধু রাস্তার পাশে পড়ে থাকে এবং ব্যথায় কাতরাতে কাতরাতে থাকে। সব আজ শেষ হয়ে যাবে, সব কিছু ঘুষিয়ে দিব চিরকালের জন্য। শেষ করবি আমাকে? কিন্তু এ মেয়ে তো আমারই হবে। এই কথা শুনে রাহুল আরও ক্ষেপে যায়, কিন্তু সেই মুহূর্তে তৌহিদ আচমকা ছুরি বের করে এগিয়ে আসে আয়েশার দিকে। না, প্লিজ না। যদি আমার না হস তুই, তাহলে তুই কারোর হবি না। রাহুল ঝাঁপিয়ে পড়ে আয়েশার সামনে। তৌহিদের ছুরি রাহুলের হাতে আঘাত করে। তীব্র রক্তপাত শুরু হয়। রাহুলের মুখেও ব্যথার ছাপ, কিন্তু সে দাঁড়িয়ে থাকে। এই হাত আমার শরীরের, কিন্তু সাহস আমার রক্তে। তোকে আজ বাঁচতে দেব না হারামির বাচ্চা। তৌহিদ ভয় পেয়ে পেছায়। রাহুলকে এমন করে আঘাত করার পরও রাহুল কেমন শক্ত হয়ে কথা বলছে। তখন তৌহিদের বন্ধুরা এসে তৌহিদকে টেনে নিয়ে যায়। যাওয়ার আগে তৌহিদ বলে, খেলা এখনো শেষ হয়নি। মেয়র তৌফিকের ছেলে আমি। তোদের জীবন শেষ করে দেব। আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো ধারণা নেই। তোর বাপকেও নিয়ে আয়, আমি জানি কোন কুকুর কোথায় কামড়ায়। সবাই ভিড় করে। আয়েশা তাড়াহুড়ো করে ছুটে আসে রাহুলের দিকে। তুমি ঠিক আছো? এত রক্ত! ও গড! এটা তো কিছুই না। তোর চোখে আবার ভয় দেখলে তখন বলিস। আমি থাকতে তোকে কখনো ভয় পেতে হবে না। এই সময় রাহুলের বাবা আতিক চৌধুরী এগিয়ে আসে। মুখ গম্ভীর, চোখে আগুন। তিনি গার্ডদের থামিয়ে দেন। কেউ এগোবে না। আমার ছেলেকে কেউ রক্ষা করতে আসবে না। সে জানে কিভাবে মেয়েদের সম্মান রক্ষা করতে হয়। কিন্তু ওর হাত রক্ত বন্ধ হচ্ছে না। মেয়র তৌসিফের ছেলের নামে আজ সন্ধ্যায় মামলার রেডি হোক। ছেলেটা যদি শহরের রাজা হয়, আমি সম্রাট। আমরা হাসপাতালে চাই। রাহুলের হাত সেলাই করার দরকার। অনেক জায়গায় কেটে গেছে, প্রচুর রক্ত বের হচ্ছে। আগে দেখো আয়েশা ঠিক আছে কিনা। আমি থাকতে ওর কিচ্ছু হতে দেব না। আমি ওকে কিছু হতে দিতে পারি না। রাহুল, একটু চুপ কর ভাই, তোর অনেক রক্ত বের হচ্ছে। ভাবি আমি ঠিক আছে, এটা তেমন কিছু না। আকাশ, তাড়াতাড়ি করে রাহুলকে গাড়িতে তোলো। তুমি পাগল? আমার জন্য এতটা করো না। আমি আয়েশা, তুই তো ডাক্তার, একটু দেখ না, রাহুলের রক্ত তো বন্ধ হচ্ছে না। ওরে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। সেকেন্ড লেয়ারের টিস্যু কেটে গেছে অনেক বাজেভাবে। রাহুলকে ধরে আকাশ বেরিয়ে আসে। পেছনে আয়েশার চোখ জলে ভিজে থাকে। তৌহিদের গ্যাং ছায়ার মতো দূরে দাঁড়িয়ে যায়, কিন্তু হুমকির ছায়া রয়ে যায় সবার মনে। এদিকে রাহুলকে সবাই বলছে হাসপাতালে যাওয়ার জন্য, কিন্তু সে যাবে না। সে ঠিক আছে বারবার বলছে। একটু পরেই দোকানের বাইরে আসতেই রাহুল বলে দাঁড়ানোর জন্য। তারপর রাহুল চারপাশে ভালো করে তাকায় এবং কাউকে দেখতে পেয়ে কিছু ইশারা করে বলে। রাহুলের রক্তে ভেজা হাতটা কাঁপছে। ব্যথার চেয়েও যেটা বেশি পোড়াচ্ছে সেটা হলো আয়েশার চোখের সেই শঙ্কা, সেই ভয়। রাহুল দাঁড়িয়ে আছে নীরব। চারপাশে হুলুস থুলুস। বাজারের ভিড়ে মানুষ জড়ো হয়েছে, কিন্তু সময় যেন থেমে গেছে রাহুল আর আয়েশার জন্য। আয়রা আতকে উঠে আয়েশার কাঁধে হাত রাখে। আপু, আপু তুই ঠিক আছিস? রাহুল, তার হাত, এত রক্ত। রাহুলের ডান হাতের কবজি দিয়ে টস টস করে রক্ত পড়ছে। তৌহিদের হাতে থাকা ছুরিটা ছিল ধারালো। সে মারতে গিয়েছিল আয়েশাকে। রাহুল মাঝখানে ঢুকে হাত বাড়িয়ে দিয়েছিল। রাহুল, তোর হাত দেখ, এখনো রক্ত পড়ছে। ভাইয়া আমি ঠিক আছি,
শুধু শুধু টেনশন করছিস। চল ভাবিদের বাসায় দিয়ে আসি। আয়শা কিছু বলার আগেই রাহুলের বাবা বলেন। আতিক চৌধুরী এগিয়ে এলেন, তার চোখে ক্ষোভ, মুখে শীতল রাগ। এটা যদি কোনো সাধারণ ছেলে হতো আজকেই তার জান চলে যেত, কিন্তু সে মেয়ের ছেলে, তাই তোমার মা বাবা আর কিছু মানুষ ভাবে আমরা চুপ থাকবো। পাশে থাকা নজরুল ইসলাম, আয়েশার বাবা, গম্ভীর গলায় বলেন, না, এবার চুপ থাকা যাবে না। মেয়ের ছেলের সাহস দেখে অবাক হচ্ছি। এরা ভাবছে মেয়েদের শরীর খেলনার মতো ব্যবহার করবে, আর কিচ্ছু হবে না। হ্যাঁ, আমার মেয়েটার যদি কিছু হতো আজ, আমি নিজেকে ক্ষমা করতাম না। ওদের চেহারা আমি মনে রাখছি, ওদের কাউকে ছাড় দেওয়া যাবে না। এমন সময় রাহুল হুঙ্কার দিয়ে বলে ওঠে, মা বাবা ওদের আমি শেষ করে দিতাম যদি আয়েশার চোখে ভয় না দেখতাম। আমি কিছু হারাতে পারি, কিন্তু আতিক চৌধুরী ফোন বের করে ডায়াল করতে করতে বলেন, ওদের শেষ করে দিতিস সেটা আমি জানি, তাই তো পুলিশের দায়িত্বে এখন আমি এখনই কল করছি। তিনি সরাসরি ডিআইজি ফোন করেন এবং বলতে শুরু করেন, হাসান ভাই, মেয়রের ছেলে আজ আমার ছেলেকে মারতে গিয়ে হাত কেটে দিয়েছে, আর তার আগেও সে একজন মেয়েকে রাস্তায় উত্ত্যক্ত করেছে। আপনি নিজে সিদ্ধান্ত নেন কি করবেন। আমি কমিশনারকে বলেছি, এখন আপনাকে জানিয়ে রাখছি আমি কি করতে পারবো সেটা নিশ্চয়ই আপনি ভালো করে জানেন। আমার ছেলেকে আঘাত করেছে, আমি কিন্তু চুপ থাকবো না। শুধু আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে আমি এখনো চুপ আছি। ডিআইজির পক্ষ থেকে নিশ্চিত প্রতিশ্রুতি মেলে তৌহিদ আর তার বন্ধুরা আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার হবে। কিন্তু রাহুলের চোখ তখনও স্থির আয়েশার মুখে। তুমি ভয় পেয়েছো? ভয় পাইনি, কিন্তু আমি কখনো ভাবিনি আবার এমন পরিস্থিতি আসবে। আমি এখনো তোমায় ব্যথা দিই, তাই তো? আর যদি তুমি না থাকতে, আমার জানি না কি হতো। এই প্রথম আয়েশা নিচ থেকে রাহুলের হাতটা ধরে, তার কাটা জায়গাটায় রুমাল দিয়ে চেপে ধরে। তুই পাগল, এইভাবে ঝাঁপ দিতে হয়? তোর গায়ে আঘাত লাগলে আমি মরতাম, কারণ আমি যে তোকে। সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। দুই পরিবারের সম্পর্ক ভাঙা, গড়া, বিষণ্ণতা, অতীত সব মিলিয়ে একটা ভারী পরিবেশ তৈরি হয়। আয়েশা কিছু বলার আগেই পুলিশ এসে রিপোর্ট নেয়, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়, তৌহিদের নামে মামলা হয়। এদিকে তৌহিদ তার গ্যাং নিয়ে গা ঢাকা দেয়, কিন্তু যাওয়ার আগে বলে, তোকে যদি বাংলাদেশে খুঁজে না পাই তাহলে সীমান্ত পেরিয়ে গিয়ে পাবো তৌহিদ। আয়েশার দিকে আর একবার তাকালাম, তোর চোখ আমি নিজ হাতে উপড়ে ফেলবো। রাহুলের হাত সেলাই করা হচ্ছে। আয়েশা পাশে বসে তার হাত ধরে আছে। আয়েশা রাহুলের হাত দেখতে পায়, হাতের অনেকটা জায়গা কাটা, আগুনে পোড়া। এগুলো দেখে আয়েশা ভয় পেয়ে যায়। রাহুলকে কিছু জিজ্ঞেস করতে গিয়েও থেমে যায়। আকাশ, আয়রা, রাহুলের মা বাবা, আয়রার মা বাবা সবাই দাঁড়িয়ে আছেন অপারেশন থিয়েটারের বাইরে। ভেতরে রাহুলের হাত সেলাই করা হচ্ছে। তুই এত বদলে গেলি কিভাবে? যখন প্রিয়জনকে হারিয়ে ফেললাম তখন বুঝলাম তুই ছিলে আমার সব। আর আজ তোর পাশে আবার একবার দাঁড়াতে পেরে মনে হচ্ছে আমি বাঁচতে পারি। আয়েশা চুপ করে। চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে পড়ে। কোথাও থেকে এক নতুন গল্পের শুরু হতে চলেছে। 20 দিন কেটে গেছে। রাহুলের হাতের গভীর কাটা ধীরে ধীরে শুকিয়ে এসেছে, কিন্তু পুরোপুরি না। কিন্তু শরীরের চেয়ে তার মনটা যেন আরো বেশি ক্ষতবিক্ষত। ঘুমের মধ্যে আয়েশার কান্না, সেই রাত, হাসপাতালের রুমে আয়েশার শূন্য চোখের দৃষ্টি, সবকিছু বারবার ফিরে আসে। আকাশ প্রতিদিন আসে মনের সাহস জোগায়, কিন্তু রাহুল জানে কিছু সম্পর্ক আবার আগের মতো হয় না। এদিকে তৌহিদও থেমে নেই। রাহুলের আঘাতের খবর পেয়ে সে এখন আরও পরিকল্পিত। সময়ের অপেক্ষায় আছে সে, একটা ভুল, একটা সুযোগ, একটু দুর্বলতা, ব্যাস। তারপর সে নিজের মতো প্রতিশোধ নেবে। আজকে আয়েশার পরীক্ষার শেষ দিন, আনন্দের প্রস্তুতি। আজ আয়েশার এমবিবিএস ফাইনাল পরীক্ষার শেষ দিন। অনেকটা চাপা দুঃখের মাঝেই একটা হাসি খুশির খবর সবার মধ্যে হাসি ফিরিয়ে এনেছে। বাড়িতে খুশির আমেজ। মা সাবিনা ইসলাম আয়েশার প্রিয় খিচুড়ি রান্না করছেন, আর বাবা নজরুল ইসলাম খবরের কাগজ থেকে ডাক্তার নিয়োগ বিজ্ঞপ্তি পড়ছেন। দেখো আয়েশা, পরীক্ষায় ভালো না করলে সরকারি হাসপাতালেও তো চান্স হবে না রে মা। বাবা, আগে একটু রেস্ট নেই, তারপর না হয় প্ল্যান হবে।
পরের দিন আকাশ, আয়রা, রাহুল আর আয়েশা মিলে একসাথে বের হলো। একটা রেস্টুরেন্টে ঢুকে সবাই একসাথে বসলো। টেবিলে স্নিগ্ধ আলো, মাঝারি ভলিউমে চলা গান আর চারপাশে পরিবারগুলোর কথা বলা। তখন আয়রা বলে, তুই এখন অফিসিয়ালি ডক্টর আয়েশা ইসলাম। কেমন লাগছে ডক্টর সাহেবা? উনি তো এখন ভিআইপি, এখন আর ফোন ধরবে না। উফ দুলা ভাই, কিছু বলো না, তোমাদের ফোন কেন আমি ধরবো না? রাহুল একটু চুপচাপ। সে আয়েশার দিকে একটানা তাকিয়ে আছে। তার চোখে ক্লান্তি নয়, একটা নীরব অনুরোধ, যেন বলছে, তুই পারিস, একটু ক্ষমা করে দে। চোখ বন্ধ করে বসে আছো কেন? খাবার আসবে, তোমাকে খাওয়াতে হবে না? বিল আমি দেব। না, আজ তুই অনেক সুন্দর লাগছিস, তাই চোখ ফেরাতে পারছি না। স্টপ ইট রাহুল। ওয়েটার খাবার এনে দিল। সবাই মিলে খেতে শুরু করলো। হাসি ঠাট্টা গল্প চলছে। হঠাৎ আয়েশা পানিতে বিষম খায়। গলার কাছে খাবার আটকে যায়। সে কাশতে থাকে। আয়েশা, আয়েশা, ঠিক আছিস? রাহুল হুট করে উঠে দাঁড়িয়ে যায়। সে আয়েশার পাশে গিয়ে তার পিঠে ধীরে ধীরে চাপ দিতে থাকে আর মাথায় হাত বুলিয়ে দেয়। জাস্ট ব্রিথ আয়েশা, শ্বাস নাও। এই স্পর্শে আচমকা আয়েশার চোখ বড় হয়ে ওঠে। তার ভেতরে সেই পুরনো দুঃসহ স্মৃতি, সেই রাতে রাহুলের ছোঁয়া, সব মিলে তীব্র ক্ষোভে পরিণত হয়। এক ঝটকায় সে উঠে দাঁড়ায়। ডোন্ট টাচ মি। রাহুল হতবাক। সে কিছু বুঝে ওঠার আগে আয়েশা তার গালে প্রথম থাপ্পড়টা মারে। দ্বিতীয়টা, তৃতীয়টা। রেস্টুরেন্ট নিঃশব্দ হয়ে যায়। সবাই তাকিয়ে থাকে। রাহুল স্থির, শুধু চোখে অজস্র প্রশ্ন। তুমি কি ভেবেছিলে একটু ভালো ব্যবহার করলে আমি সব ভুলে যাব? ভুলে যাব তুমি আমার সাথে কি করেছো? তোমার পরিবার, তোমার নাম, সব মিথ্যে। তুমি একটা পশু রাহুল। আয়রাও হতবাক। আকাশ চুপচাপ তাকিয়ে থাকে। পাশের এক টেবিলে বসে ছেলেটি ফোন বের করে ভিডিও করতে থাকে। সে তৌহিদের গ্যাংয়ের একজন। হঠাৎ সে ফাঁকে কল দিয়ে বলে ওঠে, ভাই, তোমার শত্রু রাহুল এখানে পাগলের মতো থাপ্পড় খাচ্ছে। ভিডিও করছি, ভাইরাল হবে। রাতের মধ্যে ভিডিওটা ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটকে ছড়িয়ে পড়ে। টাইটেল, ডাক্তার গার্লফ্রেন্ডের হাতে ধরা খেয়ে প্রকাশ্য থাপ্পড় খেলো টপ বিজনেসম্যান আতিক চৌধুরীর ছেলে রাহুল। খবরে উঠে আসে বড় ব্যবসায়ী ছেলে রাহুলের চাঞ্চল্যকর ভিডিও। সম্ভ্রান্ত মেয়ের অভিযোগে তোলপাড়। রাহুলের বাবা আতিক চৌধুরী ফোনের স্ক্রিনে চোখ আটকে রাখেন। তার চোখে রাগ, লজ্জা, দুশ্চিন্তা। পাশে ইশরাত কাঁদছেন। আমি তাকে সব দিয়েছি, সম্মান, শিক্ষা, আদর্শ, আর সেইভাবে আমাদের মুখ পুরালো। ঠিক তখনই বাড়ির কলিং বেল বেজে ওঠে। গেট খুলতে আয়েশার বাবা নজরুল ইসলাম ও মা সাবিনা ইসলাম তেড়ে ঢুকে পড়েন। আপনার ছেলেকে মানুষ করতে পারেননি, আপনি টাকার গরম দেখান, কিন্তু আপনার ছেলের চরিত্র একেবারে শূন্য। আমার মেয়েকে আর কোনো দিন সমাজে ভালো চোখে দেখতে দিবেন না। সবে মাত্র তার ডাক্তারির ফাইনাল পরীক্ষা দিয়েছে। আমাদের মেয়েটার সাথে কেন এমন করলো আপনার ছেলে? কি দোষ করেছিল আমার মেয়েটা? হ্যাঁ, বিশ্বাস করেন, আমরা কিছু জানতাম না। রাহুল তো, সে তো সবার সামনে এমন কিছু আরে না, এবার পুলিশে অভিযোগ করব। আমি এর শেষ দেখে ছাড়বো। বিআই সাহেব, সামনে আয়রা আর আকাশের বিয়ে। এরকম করলে আমাদের সমাজে মুখ দেখানোর জায়গা থাকবে না। আপনার ছেলে যা করেছে সেটার জন্য তো এমনিই মুখ দেখাতে পারবেন না। আমার সকল আত্মীয় স্বজনেরা কল দিচ্ছে, আমার বন্ধুরা, অফিসের কলিগেরা কল দিয়ে নানান কথা বলেছে। ভাই সাহেব, আমাদের কয়েকটা ঘন্টা সময় দিন, আমি দেখছি। আমি আপনাকে বলছি, আমি সঠিক বিচার করব। আপনি বিচার করে আর কি করবেন? আরে আদালত তো আছেই সঠিক বিচারের জন্য, ঠিক আছে? কথাগুলো বলে সাবিনা ইসলাম আর নজরুল ইসলাম চলে যান। আতিক চৌধুরী সোফায় বসে পড়েন আর ইশরাত চৌধুরী কান্না করতে লাগেন। রাতের বেলা রাহুল বাসায় ফিরলে তার মা বাবা তাকে বিভিন্ন কথা বলেন, গালাগালি করেন, এমনকি রাহুলের গায়েও হাত তুলেন। রাহুল কোনো প্রতিবাদ না করে তার রুমে চলে যায়। পরের দিন সকালে গেটের সামনে পুলিশের গাড়ি থামে। 3 জন অফিসার বের হয়ে আসেন এবং বাসার ভেতরে প্রবেশ করেন এবং তাদের পেছনে আয়রা, আয়েশা ও তার মা বাবা। রাহুল তখনও ঘরে দরজার কাছে দাঁড়িয়ে সব শুনছিল। পেছনে দাঁড়িয়ে ছিল আয়েশা আর আয়রা।
রাহুলের মা বাবা আকাশ পুলিশের সাথে কথা বলেছিল, তখনই রাহুল আয়েশার দিকে তাকিয়ে হালকা হেসে এগিয়ে আসে এবং পুলিশ অফিসারকে বলে হ্যান্ডকাপ লাগানোর জন্য। রাহুলের বাবা কিছু বলতে আসলে রাহুল শান্ত গলায় বলে, বাবা, আমি অন্যায় করেছি, অনেক বড় অন্যায়, যার কোনো ক্ষমা হয় না। প্লিজ তোমরা আমাকে বাধা দিও না। তারপর রাহুল হেসে তার হাতে হ্যান্ডকাপ পরে নেয়। আয়েশার চোখ লাল কিন্তু ঠোঁট কাঁপছে না, সে এবার শক্ত। আয়েশা মনে মনে বলে, হয়তো ওর ভালোবাসা সত্যি ছিল, কিন্তু কিছু ভুল এমন থাকে যার কোনোদিন ক্ষমা করা যায় না। আকাশসম গাঢ় মেঘ জমেছে, চারিদিকে টান টান উত্তেজনা। সকাল 11টা। ঢাকার অভিজাত এলাকা গুলশানের একটি প্রাসাদসম বাড়ির সামনে মিডিয়ার ক্যামেরা, পুলিশের গাড়ি আর শত শত মানুষের ভিড়। বাড়িটির গেটের সামনে বিশৃঙ্খলভাবে দাঁড়িয়ে আছে সাংবাদিকরা। কেউ চিৎকার করে বলছে, রাহুল চৌধুরী কি ধর্ষক? একজন মেয়র পুত্রকে মারার পর এই স্ক্যান্ডাল, এটা কি পরিকল্পিত কিছু? এটা কি শুধু একটা প্রেম, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র? এর মাঝে হ্যান্ডক্যাপ বাঁধা রাহুল বেরিয়ে এলো। পরনে কালো শার্ট, রক্ত লেগে থাকা হাতের ব্যান্ডেজ এখনো শুকায়নি ঠিকভাবে। চোখ দুটো নিঃস্ব, যেন জীবনের সমস্ত যুদ্ধ একাই লড়েছেন। তার পেছনে বাবা আতিক চৌধুরী, মা ইশরাত আর ভাই আকাশ দাঁড়িয়ে, তাদের চোখ অশ্রুজল। রাহুল, কিছু বলবেন? এক সাংবাদিক মাইক ঠেলে ধরল মুখের সামনে। আতিক চৌধুরী রাহুলের হাত চেপে ধরে বলেন, না, তুমি যাবে না, তুমি নির্দোষ, তুমি ভুল কিচ্ছু করনি। বাবা, আমি দোষী, আমায় শাস্তি পেতে হবে। তুমি এমন কিছু করনি, তুমি শুধু তবু দোষী, কারণ ওর চোখে আমি ভয় দেখেছি, আর সেটা কেবল সেই দিন থেকে। আমি সেই মানুষ যার স্পর্শ আজও ওকে জ্বালিয়ে দেয়। আমি জেলে গিয়ে যদি ও কিছুটা শান্তি পাই, এতেই আমি খুশি। গলা ভারী হয়ে যায় রাহুলের। রাহুল পুলিশের কাছে একটা অনুরোধ করে, আমাকে একটু গাড়ির উপরে উঠতে দিন, আমি কিছু বলতে চাই। পুলিশ অনুমতি দেয়। রাহুল গাড়ির ছাদে উঠে দাঁড়ান। তার কথা চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে মাইক্রোফোন আর লাইভ ব্রডকাস্টের মাধ্যমে। আমি রাহুল চৌধুরী। একটা সময় ছিল যখন আমি ভালোবাসতাম একজনকে, আয়েশা ইসলাম। আমি তার হৃদয়ের যতটা কাছে ছিলাম, আজ ততটাই দূরে। আমি তাকে ভালোবেসে ভুল করেছি। আমি তার স্পর্শের সাথে আগুন জ্বালিয়েছি। আমি তাকে রাতের আধারে ছিঁড়ে ফেলেছি, তার আত্মাকে ছিঁড়ে ফেলেছি। হ্যাঁ, আমি ধর্ষক, আমি দোষী। কিন্তু সবাই শুনে রাখো, আয়েশা ইসলাম একটা নিষ্পাপ মেয়ে, সে খারাপ না। তার চরিত্র নিয়ে কেউ একটা কথা বলবে না। আমি যাই হই, সে অসাধারণ। ওর গায়ে কেউ যেন আঙুল না তোলে, এটা আপনাদের সবার কাছে আমার অনুরোধ। রাহুল আয়েশার কাছে গিয়ে ভেজা কণ্ঠে আক্ষেপের সুরে বলে, তুমি হয়তো ভাবছো তুমি একা অনেক কষ্ট পেয়েছো, আর আমি হাসি খুশি ঘুরে বেড়াচ্ছি। কিন্তু না, তুমি সেটা ভুল ভাবছো। তোমার বিছানার নিচে একটা কাগজ রাখা আছে, আর সাথে একটা পেনড্রাইভ আছে, যা তোমার কাছে আমার রেখে যাওয়া শেষ স্মৃতি। আয়েশা, ভালো থেকো, আর দেখা হবে না তোমার সাথে। তুমি বলেছিলে না আমি একটা অভিশপ্ত ছায়া, আর এই ছায়া কখনো তোমার সামনে আসবে না। তোমার খুশিতেই আমি খুশি। আয়েশা, ভালো থেকো, আমি আছি তোমার পাশে সব সময়। রাহুল গাড়িতে বসার সময় একবার চারিদিকে তাকিয়ে নিল, চোখ খুঁজে ফিরল কিছু একটা, কি যেন। ততক্ষণে আয়েশা, আয়রা, আকাশ আর বাকি পরিবার রাস্তায় বেরিয়ে এসেছে। রাহুল পুলিশের গাড়িতে উঠেছিল ধীর পায়ে, চোখ জোড়া নিস্তেজ। হ্যান্ডক্যাপে বাঁধা হাত দুটো তার লজ্জার নয়, ভালোবাসার জন্য চরম আত্মত্যাগের প্রতীক হয়ে উঠেছিল। রাহুল জানালা দিয়ে তাকিয়ে বলে ওঠে, আমার চলে যাওয়া তোমাদের চোখে আমার মৃত্যু হবে, কিন্তু আমার কাছে এটা হবে মুক্তি লাভের একমাত্র রাস্তা। বিদায় নিলাম এই পৃথিবী থেকে। রাহুল নামধারী একজন ধর্ষক। বাসার গেট পার হওয়ার পরপরই পুলিশ ভ্যান। হঠাৎ বুম, এক বিকট শব্দে বিস্ফোরণ, ধোঁয়া, আগুন ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল চারিদিকে। আকাশের দিকে উড়ে গেল রাহুলের শেষ চিৎকার। মাটির উপর পড়ে রইল পুড়ে যাওয়া এক জোড়া হ্যান্ডক্যাপ। বিকট শব্দ শুনে রাহুলের মা বাবা, আকাশ, আয়েশা, আয়রা দৌড়ে এলো, সবাই জ্বলন্ত গাড়ির দিকে।
রাহুলের মা দুই হাঁটুতে ভর দিয়ে পড়ে গেলেন আগুনের পাশে। আমার ছেলে রাহুল, এই রাহুল। আহ রাহুল, রাহুল, এটা কি হলো? দৌড়ে গেটের কাছে গিয়ে, না না, এটা হতে পারে না। আমার ছেলে আমার রাহুল। বাবারে, তুই কথা দিয়েছিলি রে, তুই বলেছিলি তুই ফিরে আসবি। তুই আমার কোল ছেড়ে কোথায় গেলি? ও আমার বাবা, আমার বুক খালি করে দিলি। আমি তোকে বড় করেছি এই দিন দেখার জন্য না। রাহুলের মায়ের কান্নার আওয়াজে যেন আকাশ ফেটে পড়ল। আতিক চৌধুরীও মাটিতে বসে পড়েন। তুই বোধহয় আমার চেয়েও বড় মানুষ হইলি রে রাহুল। তোর শাস্তি নিতে গিয়ে তুই যে আগুনে ঝাঁপ দিলি, আমি তোর বাবা হয়ে পারলাম না তোকে বাঁচাতে। আমি দেশের বড় ব্যবসায়ী হতে পারি, কিন্তু তোকে আজ বাঁচাতে পারলাম না। আমি শেষ, আমার ছেলে শেষ হয়ে গেল। হে আল্লাহ, কেন এমনটা করলি তুই? কেন? আকাশ বারবার পুড়ে যাওয়া গাড়ির টায়ার ধরে মাথা ঠুকছে আর বলছে, ভাই, আমার ভাই, তুই তো বলছিলি বিয়ে শেষ হলে পাহাড়ে যাবে আমাদেরকে নিয়ে, আমি আড্ডা দিব, আর তুই আয়শার দিকে তাকিয়ে থাকবি। এখন কি হবে ভাই? আমার তো সব শেষ হয়ে গেল রে ভাই, তোকে ছাড়া কি করে থাকবো বল? আয়াশা সে কিছুক্ষণ স্তব্ধ নির্বাক। তার পায়ে শক্তি নেই, হাঁটু মুড়ে বসে পড়ে মাটিতে। তার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তুমি এত চুপচাপ চলে গেলে কেন রাহুল, একটা কথা না বলে? আয়েশা নিজের গালে থাপ্পড় মারতে থাকে আর বলতে থাকে, আমি তো দোষী, আমি তো বিশ্বাস করিনি, আমি তো থাপ্পড় মেরেছি, আমি তো তোমাকে শেষ করে দিলাম। ও তো আমার স্বামী ছিল, কিন্তু কেন এমনটা করলাম? কেন রাহুল? তুমি সত্যিই আগুন হয়ে গেলে আর আমাকে ছাই করে দিলে রাহুল। তুমি তো আমার ভাই ছিলে, আমার সবচেয়ে আপন। তুমি চলে গেলে বিয়েটা হবে কার জন্য? হাসির দিন আসবে কার জন্য? তুই ছাড়া আমরা আর কিছু না রাহুল ভাইয়া। হেডলাইনে ভেসে উঠেছে, রাহুল চৌধুরীর বিস্ফোরণে মৃত্যু। পুলিশ 3 অফিসারেরও মৃত্যু নিশ্চিত করেছে। রাষ্ট্র পরিবার ও মিডিয়ার জন্য এক বড় ধাক্কা। চারিদিকে আগুনের লেলিহান শিখা, পুলিশের গাড়ি ধ্বংসস্তূপ, গলির মুখে রাস্তার পাশে অসংখ্য মানুষ কাঁদছে, চিৎকার করছে, মোবাইল হাতে ভিডিও করছে। কয়েক মিনিট আগেও যে জায়গাটা ছিল সাধারণ এক শান্তিপূর্ণ গেটের সমান, এখন সে সেখানে পড়ে আছে পুড়ে যাওয়া দেহাবশেষ। কেন আমার ছেলেটারে আগুনে পোড়াইয়ে মারলো? আকাশ দুহাতে বাবার কাঁধ জড়িয়ে ধরে কাঁদছে। বাবা, মা, আমি আর কোনোদিন দেখবো না আমার ভাইকে। কে আমার সাথে ঝগড়া করবে? রাহুল ভাই আমার, কেন এমনটা হলো? আতিক চৌধুরী এক হাতে ছেলের মাথা জড়িয়ে অন্য হাতে নিজ মুখ ঢেকে রেখেছেন। তার চোখে অশ্রু, ঠোঁটে কাঁপুনি। এদিকে আয়রা নীরবভাবে পাশে দাঁড়িয়ে, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। সে শুধু ফিসফিস করে বলল, রাহুল ভাইয়া, তুমি তো বলেছিলে সব ঠিক হবে। আর আয়শা, সে এক দৌড়ে আগুনের দিকে ছুটে গিয়েছিল, তীব্রভাবে চিৎকার করছিল, না না, এমন হতে পারে না রাহুল, প্লিজ ফিরে এসো প্লিজ। পুলিশ তাকে আটকে রাখে। সাবিনা ইসলাম এসে আয়শাকে জড়িয়ে ধরে। মা, শান্ত হও, তুমি অসুস্থ হয়ে পড়বে। যাকে নিয়ে এই ঘটনা, সেই এখন আর নেই। ক্যামেরায় নিউজ চ্যানেলে রিপোর্টারদের গলা ভেসে আসছে। এই মাত্র পাওয়া খবরে জানা গেছে, আজ সকালে ধরা পড়া তরুণ রাহুল চৌধুরীকে পুলিশের ভ্যানে ওঠানোর পরপরই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুলিশের ধারণা এটি ছিল পূর্ব পরিকল্পিত আক্রমণ। 15 দিন পরে সাদা আলো জ্বলছে ছোট্ট একটি বদ্ধ ঘরে। ঘরের দেওয়ালে ঝুলছে জাতীয় নিরাপত্তা বাহিনীর চিহ্ন। একটি ডেস্কের সামনে বসে আছেন মেজর জেনারেল মাহাতাব। অপারেশন সফল হয়েছে। পাশে বসা একজন সাদা পোশাকের সেনা অফিসার বলেন, জি স্যার, বডি সুইচ সফলভাবে হয়েছে। বিস্ফোরণটি আমরা ডামি করের মাধ্যমে ঘটিয়েছি, কিন্তু অপারেশন সফল হয়েছে তো এদের লোকজন এখনো আমাদের লক্ষ্যবস্তু। আমাদের সময় খুব কম স্যার, আমাদের আদিত্য চৌধুরীকে মাঠে নামাতেই হবে। একটি পর্দা সরিয়ে কক্ষে প্রবেশ করলেন আদিত্য চৌধুরী, কিন্তু তার চোখে এখন আগের সেই ছেলে মানুষই হাসি নেই। তার চোখে আছে ভয়ঙ্কর এক আগুন। পিঠ সোজা, চেহারায় ক্লিন শেভ করা, বুকের পাশে তার নতুন পরিচয় ঝুলছে, মেজর আদিত্য চৌধুরী।
স্পেশাল অপারেশন ইউনিট। মেজর মাহতাব তার দিকে তাকিয়ে বলেন, তুমি এখন আর সাধারণ কেউ নয়, তুমি এখন বাংলার জন্য এক অস্ত্র। ড্রাগনের সাম্রাজ্য শেষ করতেই হবে। আমরা তোকে হারানোর পর আবারও ফিরে পেলাম, এখন তাদের শেষ করার পালা। স্যার, আমি যতবারই দেশের জন্য কাজ করেছি কখনো ভয় পাইনি, আর সামনেও পাবো না। কারণ আমি আমার এই সোনার বাংলাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আর এই সোনার বাংলায় কোনো মাফিয়ার জায়গা হবে না। সেই দিন আসবেই, তাই তো তুমি আমাদের দেশের রক্ষার মহামূল্যবান অস্ত্র। 4 মাস পর দেখা হবে আদিত্য চৌধুরী, নিজেকে তৈরি করো। 4 মাস পর ঢাকার এক বেসরকারি মেডিকেল কলেজের গেটে ভিড়। নতুন এমবিবিএস ডাক্তারদের ছবি টাঙানো বিশাল পোস্টারের এক কোণে ডাক্তার আয়েশা ইসলাম সাদা অ্যাপ্রনে ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসলেও চোখে শূন্যতা। রাহুল মারা গেছে আজ 7 মাস, কিন্তু আয়েশা এখনো ঘুমাতে পারে না ঠিক মতো। রাত বাড়লে এখনো একটা চিৎকার ভেসে আসে তার কানে, আমি দোষী, আমি ধর্ষণ করেছি। রাহুলের কণ্ঠ, তার স্বীকারোক্তি, আর তারপর সেই ভয়াবহ বিস্ফোরণ। সন্ধ্যাবেলায় আয়েশা তার বাসায় বসেছিল। আজ তার সিপ নেই। আয়রা তাকে জোর করে ছাদে নিয়ে গেছে হালকা বাতাসে বসতে। চা খেতে খেতে হঠাৎ তার মনে পড়ে রাহুল সেদিন তাকে বলেছিল তার বিছানার নিচে একটা কাগজ ও পেন ড্রাইভ রাখা আছে। আয়েশা এসে সেগুলো দেখতে পায়। আয়েশা কাঁপা কাঁপা হাতে চিঠিটা নিয়ে পড়া শুরু করে। প্রিয় আয়েশা, আমার কলিজা, আজকে এই চিঠি লেখার সময় জানি না আমি কোথায় থাকব। হয়তো কারাগারে, না তো মাটির নিচে, হয়তো শুধু তোমার হৃদয়ে। আমি জানি তুমি এখনো আমাকে ঘৃণা করো, আর করবেই না কেন। আমি তো সেই হায়না যে তোমার সমস্ত বিশ্বাস ভেঙে দিয়েছিলাম। তোমার চোখের স্বপ্ন আমি নিজ হাতে ছিঁড়ে ফেলেছিলাম। তবুও একটা প্রশ্ন রেখে যেতে চাই, কি করতাম আমি? কোথায় যেতাম? কিভাবে বাঁচতাম সেই রাতে? তুমি জানো না, তুমি জানতেই পারো না সেই রাতে আমি নিজেকে কতবার শেষ করে ফেলতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। কারণ তোমার মুখটা আমার সামনে ভেসে উঠছিল, সেই চোখ, সেই কান্না, সেই ভেঙে পড়া চিৎকার আমাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে আয়েশা। তুমি যখন অজ্ঞান ছিলে আমি কাঁপছিলাম, আমার হাত কাঁপছিল তোমার তোমার গায়ে হাত রাখতে। কিন্তু আমি ছিলাম ভেঙে পড়া এক কাপুরুষ, এক অসহায় প্রেমিক যে জানে সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না। আবার জানে ভালোবাসার নামে এই পাপ ক্ষমার যোগ্য নয়। আয়েশা, আমি কখনো চাইনি তোমাকে এমনভাবে কাছে পেতে। আমি স্বপ্ন দেখতাম তুমি নিজে থেকে আমার হয়ে যাবে, আমরা বিয়ে করব, আমি তোমাকে পৃথিবীর সব সুখ এনে দেব। কিন্তু এক রাতেই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। পেন ড্রাইভটা প্লে করো, যদি সাহস থাকে আমার কান্না শুনে নিও একবার। আয়েশা পেন ড্রাইভটা নিয়ে চালু করলো এবং দেখতে পেল গভীর রাত। বাইরে ঝড়, দরজার আড়ালে কাঁদছে কেউ। আয়েশা, আমি এখন কাঁদছি, তুমি শুনতে পাচ্ছ না? এই রাতে সবাই ঘুমিয়ে, আর আমি হাত কেটেছি। দেখো রক্ত ঝরছে, এটা পাপের রক্ত। তোমার চোখের জল আমি ফেরাতে পারবো না, কিন্তু নিজের চোখের রক্তে আমি প্রতিশোধ নিচ্ছি নিজের ওপর। একটু হালকা গানের আওয়াজ আসে। আয়েশা বুঝতে পারে রাহুল ফিসফিস করে গাইছে। তুমি ছাড়া আমি শূন্য আয়েশা, তবু কেন আমি ভাঙলাম তোমাকে? আজ রাতে আমি শরীরে আগুনের ঝাঁকা দিয়েছি। আয়েশা, আমি জানি তুমি এগুলো জেনে কষ্ট পাবে, কিন্তু আমি চাই তুমি জানো আমি কখনো ভালো ছিলাম না। এই শরীরটা, এই জীবনটা আজীবন পূর্বে শুধু তোমার নাম শুনে। আমি পাপী, আমি ধর্ষক, আমি নরকবাসী, কিন্তু আমি প্রেমিক আয়েশা। আমি তোমায় ভালোবেসেছি সেই ছোটবেলা থেকে, সেই প্রথম চুপি চুপি তোমার থেকে তাকানো দিন থেকে। যদি কখনো তুমি ভুলে যেতে চাও আমাকে, ভুলে যেও,
কিন্তু মনে রেখো, আমি একটা রাতের ভুল নই। আমি ছিলাম তোমার জীবনের একটা ছায়া, অন্তিম ছায়া। আয়েশা হাঁটু গেড়ে মেঝেতে বসে পড়ে। তার হাতে সেই চিঠি, বুক ফাটা কান্নায় ভেঙে পড়ে সে। এবার আয়েশার মনে পড়ে সেদিন কেন রাহুল হাতে কাটা দাগ দেখেছিল। তুমি এটা করলে কেন রাহুল? তুমি তো আমাকে ভালোবাসতে, তুমি আমার সব ছিলে। কেন কেন এমন করলে? আমাকে সব কিছু বলে দিতে, হয়তো মেনে নিতাম, কিন্তু এত কষ্ট তোমায় পেতে হতো না। ঘর জুড়ে শুধু কান্না। চিঠির কাগজটা বৃষ্টির ফোঁটার মতো ভিজে উঠেছে চোখের জলে। রাত তখন 1টা। ঢাকা শহর কিছুটা শান্ত, কিন্তু আকাশে হালকা ঘন কালো মেঘ, যেন কিছু অশুভের আগমনের বার্তা নিয়ে এসেছে। হঠাৎই উত্তরা 18 নম্বর রোডে অবস্থিত একটি মাল্টিন্যাশনাল কনসালটেন্সি অফিসে বিকট বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। আগুনের লেলিহান শিখা চারিদিকে অন্ধকার চিরে উঠতে থাকে। আগুনের তাপে কাছের জানালাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে পড়েছে। আর পাশে দাঁড়িয়ে কালো মাস্ক পরা একজন ব্যক্তি, সেই ড্রাগন। হাতে সিগারেট এবং ঠান্ডা চোখে সবকিছু দেখতে দেখতে সে বলে, বাংলাদেশের মাটি এখন আমার পরীক্ষার ক্ষেত্র। এই দেশটা জানে না অন্ধকার কতটা গভীর হতে পারে। ড্রাগনের সাথে দাঁড়িয়ে আছে জনি ও তৌহিদ। জনির চোখে খুশির ঝলক, আর তৌহিদের ঠোঁটে অদ্ভুত হাসি। তোর অপমানের বদলা আমি নেব রাহুল। তুই মেরেছিস জানি, কিন্তু আমি তোর নামও শেষ করব। তৌহিদ, তোর আইডিয়া কিন্তু খারাপ না। ঢাকার গোপন মিলিটারি বেস। প্রচণ্ড বিস্ফোরণের খবর যখন মেজর আদিত্য চৌধুরীর কাছে পৌঁছয়, তখন সে ব্যায়াম শেষ করে নিজে হাতে ব্যান্ডেজ পেঁচাচ্ছিল। তার চোখের নিচে হালকা দাগ, শরীরে পুরনো জখমের ছাপ, কিন্তু সেই চোখ এখন আগুনে জ্বলছে। স্যার, আপনার অনুমতি ছাড়াই আমরা ড্রাগনের লোকদের ট্র্যাক করেছিলাম। আদিত্য কিছু না বলে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে তার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের মিলিটারি ব্যাজ পরলেন। আয়নায় তার চোখ, পুরনো একটা জ্বালা আর যুদ্ধের শপথ একসাথে মিশে গেছে। তোরা ভেবেছিস আমি মরে গেছি? এখন তোদের ভুল প্রমাণের সময়। আমি ফিরেছি, তবে রাহুল হিসেবে নয়। আমি ফিরেছি আগুন হয়ে, আদিত্য চৌধুরী হয়ে না। আদিত্য রাহুল মারা গেছে, এখন যে আছে ব্ল্যাক বেঙ্গল আগুন। পরের দিন রাত 12:45। শহর ঘুমিয়ে গেছে, কিন্তু বাতাসে আজ অদ্ভুত অশান্তি। আকাশে মেঘ নেই, তবু শহরের প্রতিটি কোণায় যেন ভয় ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ রাজধানীর কেন্দ্রস্থলে বিজয় সরণির ঠিক পাশের একটি সামরিক ভবনের উপর বিশাল বিস্ফোরণ। আগুনের লেলিহান শিখা ছুঁয়ে ফেলল আকাশ। কয়েক সেকেন্ডের মধ্যে 11 জন সেনা শহীদ, 2টি গোয়েন্দার ডেটা সেন্টার ধ্বংস, 3টি রাস্তা বন্ধ এবং বাংলাদেশের সামরিক সার্ভারে হ্যাকিং চেষ্টা। এই সব কিছুর দায় স্বীকার করে এক নতুন নাম, দ্য ড্রাগন হ্যাজ অ্যারাইভড। জাতীয় নিরাপত্তা কেন্দ্র, বাংলাদেশ। সকাল 9:10। সন্ধান চলছিল সেই ব্যক্তির যাকে সকলে মৃত ভেবেছিল, যাকে রাষ্ট্র হারিয়ে ফেলেছিল, কিন্তু গোপনে গড়ে তুলেছিল এক আগুন। কোড নেম ব্ল্যাক বেঙ্গল আগুন। আসল নাম আদিত্য চৌধুরী। জনসম্মুখে আজও মৃত রাহুল। তিনি দাঁড়িয়ে আছেন অন্ধকার ঘরে, কাঁধে কালো স্নাইপার রাইফেল, চোখে নাইট ভিশন গগলস, এক হাতে চামড়ার গ্লাভস খুলছেন ধীরে ধীরে। পেছনে বিশাল এক মনিটর, ড্রাগনের ভিডিও বার্তা ঘুরছে সেখানে। আমার লক্ষ্য বাংলাদেশকে তার শক্তি থেকে বঞ্চিত করা। আমার লক্ষ্য ওদের আত্মা ভেঙে দেওয়া। আমি আসছি, আগুন নিয়ে আসছি। ড্রাগনের ভয়ঙ্কর আগুনে সবাই পড়বে। আদিত্য নরম ঠান্ডা কণ্ঠে মাথা নিচু করে। তুই আগুন নিয়ে আসিস, আর আমি আগুন হয়েই আসবো তোকে শেষ করতে। একজন অফিসার ঢুকে পড়ল রুমে। সেনা অফিসার ঘামছে। স্যার, ড্রাগনের লোকেরা চট্টগ্রাম বন্দরে হামলার পরিকল্পনায় আছে। তাদের টার্গেট শিপমেন্ট ও কাস্টমস ইন্টেলিজেন্স। আদিত্য মুখ তুলে তাকায়, চোখ দুটো ঠিক যেন আগুনের মতো জ্বলছে। মিশনের নাম দাও অগ্নিপথ। কেউ বাঁচবে না, কাউকে বাঁচতেও দেব না। চট্টগ্রাম বন্দর। পরের দিন রাত। ড্রাগনের টিম ইতিমধ্যেই ঢুকে পড়েছে বন্দরে। তাদের লিডার জনি ড্রাগনের ডান হাত।
পাশে তৌহিদ, যাকে সবাই এখন শুধু ভয় পায়। সেনা ও ইন্টেলিজেন্স কেউ জানে না এরপর কি হতে যাচ্ছে। বাংলাদেশ এত সহজ ছিল ভাবিনি ভাই। আগুন লাগবে আগেই বলেছিলাম। আর শোন, রাহুলটা তো মরেই গেছে। ওই আয়াশা মেয়ে, সে এখনো নিশ্চয়ই কেঁদে ওকে মনে করে। আর আমরা খেলাটা খেলছি সামনে দাঁড়িয়ে। সব শেষ হলে মেয়েটাকে তুলে নিয়ে কাতারে চলে যাব। ঠিক তখনই হঠাৎ আলো নিভে যায় পুরো বন্দরে। 15 সেকেন্ড অন্ধকার, তারপর ভয়ঙ্কর বিস্ফোরণ। আকাশে জ্বলন্ত অক্ষরে ভেসে উঠেছে আগুন রিটার্নস। চারিদিকে থেকে ধোঁয়া, আগুন, ধ্বংসস্তূপ, কিন্তু এসবের মাঝখানে একজন লোক একা দাঁড়িয়ে, মুখ ঢাকা, কালো পোশাক, হাতে আগ্নেয়াস্ত্র। একে একে সে গুলি করছে জনির গার্ডদের। রক্তে স্নান করছে বন্দরের মাটি। কে তুই? নাম বল, নাম। তখনই রাগান্বিত কণ্ঠে ভেসে এলো, আর সবাই শুনতে পেল। আমি নাম নিয়ে খেলি না, আমি খেলি যে আগুন দিয়ে। আমি ব্ল্যাক বেঙ্গল আগুন। সিক্রেট কমান্ডো রুম, ঢাকা। রাতে পুরো বাংলাদেশের সব নিউজ চ্যানেলে ফুঁসে উঠল চট্টগ্রাম বন্দরের অজ্ঞাত আত্মতায়ী রক্ষা করল কাস্টমস ডেটা। ড্রাগনের আক্রমণ ব্যর্থ। কে এই ব্ল্যাক বেঙ্গল আগুন? একটি ছায়ার মধ্যে দাঁড়িয়ে আদিত্য চৌধুরী, মুখে এক চেলতে হাসি, চোখে অদ্ভুত এক যন্ত্রণা। সামনে আয়নার উপর পেন দিয়ে লিখে গেল, আমি বেঁচে থাকবো না, আমি আগুন হব। ড্রাগনের সিক্রেট বেস, বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তে অন্ধকার গুহাসম। গভীর রাত 1:45, বাতাসে বারুদের গন্ধ, আর দেওয়ালে ঝুলে থাকা বিশাল স্ক্রিনে বারবার ভেসে উঠছে আগুনে ভস্মীভূত চট্টগ্রাম বন্দরের ছবি। ড্রাগন দাঁড়িয়ে আছে নীরব, চোখে উন্মত্ত আগুন, হাতে ধরা একটা ছোট্ট ডিভাইস। পাশে জনি আর তৌহিদ। তোমাদের বলেছিলাম আগুন নিয়ে খেলতে গেলে নিজেই পুড়ে মরতে হয়। কিন্তু কে এই আগুন? এই ব্ল্যাক বেঙ্গল আগুন কে? সে রাহুল না, সে সেনা না, সে কেউ না। তবে কোথাও একটা আমি ভুল করেছি। তাই ফাইটিং টেস্টার স্টেজে আমি নিশ্চিত সে বাংলাদেশ মিলিটারির একটা ব্ল্যাক প্রজেক্ট। আমাদের ওকে থামাতেই হবে, না হলে আমরা যা শুরু করেছি তা আগুনে ভেসে যাবে। ড্রাগন ধীরে ধীরে ডিভাইসটা চালু করলো। তাতে বাংলাদেশের সামরিক ঘাঁটি, গভর্নমেন্ট সিস্টেম, সেনাবাহিনীর রুট ম্যাপ, সব কিছুর অ্যাক্টিভ ব্লুপ্রিন্ট। শুরু হোক অদৃশ্য যুদ্ধ, ইনভিজিবল ওয়ার। লেটস স্টার্ট দ্য ব্লাডি ওয়ার। বাংলাদেশ স্পেশাল অপারেশন ইউনিট HQ, সিক্রেট বেস। সময় সকাল 8:35। আদিত্য চৌধুরী বসে আছে একটি অন্ধকার ঘরে। দেওয়াল জুড়ে স্যাটেলাইট ম্যাপ, হিট ট্র্যাকিং ও ড্রাগনের রুট। একজন মেজর ঢুকলো। আদিত্য কড়া গলায় বলল, ড্রাগন যদি আগুন চায় তবে আমি আগুনকে আগুন দিয়েই শেষ করব। সময় দুপুর 2টা। এই ফ্যাক্টরি এখন ড্রাগনের বাংলাদেশ চ্যাপ্টারের হেডকোয়ার্টার। ড্রাগনের বাংলাদেশ অপারেশন হেড তৌহিদ, তার সঙ্গে জনি ও 5 জন ভয়ঙ্কর অস্ত্রধারী। তৌহিদের চোখে প্রতিশোধের আগুন, কারণ তার দলের 7 জন মারা গেছে আগুনের হাতে। সে চিৎকার করে উঠল, তুই যদি আগুন হোস, আমি হব তার চারিপাশের অক্সিজেন, তোকে নিঃশ্বাস করে দেব। রাতের বেলায় ঢাকার রাজপথ, একটি কালো বাইক ছুটে চলেছে 160 কিমি গতিতে। তার চালক মুখটা ঢাকা, কালো ইউনিফর্ম, বুকের ডান পাশে লাল অগ্নিশিখার প্রতীক, ব্ল্যাক বেঙ্গল আগুন। রাতের নিস্তব্ধতা ভেঙে তার কানে ওয়্যারলেসে ভেসে এলো অপারেশন কন্ট্রোলের কণ্ঠ। টার্গেট লোকেশন লক, টার্গেট ফ্যাক্টরি বেজ। আদিত্য চোখ বন্ধ করলো 1 সেকেন্ডের জন্য, যেন কোথাও একটা মেয়ে, তার অতীত, এক কান্না ভেজা মুখ ভেসে উঠল মনে। তারপর নিজেকে শক্ত করে বলল, আগুন সব পুড়িয়ে দেয়, কিন্তু আমি বেছে নেব। সময় রাত 1:47। এক এক করে সব আলো নিভে গেল। সাইলেন্ট মোডে ঢুকে পড়ল আগুন। ক্যামেরা ব্লান্ড করে, সিকিউরিটি ট্রিপ করে, একে একে সবাইকে গুলি করে নিঃশেষ করে ফেলল। জনি হঠাৎ সামনাসামনি পড়ে গেল আদিত্যের, ভয়ে চোখ কাঁপছে। তুই কে? তোকে কে পাঠিয়েছে এখানে? কি তোর শ্বাস নেওয়া বন্ধ করার
দ্বিতীয় আমার, কারণ তুই ভুল জায়গায় আগুন ধরিয়েছিস। জনের মাথায় 1 সেকেন্ডে সাইলেন্সার দিয়ে গুলি, শব্দ নেই, শুধু মৃত্যু। একটা ছায়া দাঁড়িয়ে ঢাকার রাস্তায়, দূরে পুলিশ, মিডিয়া, সাধারণ মানুষের ভিড়। কেউ জানে না এই ছায়া আসলে কে, কেউ জানে না তার অতীত। আকাশের দিকে তাকিয়ে আদিত্য চৌধুরী ফিসফিস করে বলে, ড্রাগন, তুই যতই ভয়ঙ্কর হোস না কেন, আমি আগুন, আর আগুন কখনো ছায়াকে ভয় পায় না। ড্রাগনের ইন্টারন্যাশনাল সেল, দোহা। কাতার সময় সকাল 10টা। ড্রাগন চুপচাপ বসে আছে। সামনে ভেসে আসে এক ঝলক ফুটেজ। ঢাকার ফ্যাক্টরির আগুন, জনের মৃত্যু, তৌহিদের হঠাৎ নিখোঁজ হওয়া। ড্রাগনের চোখ লাল, ঠোঁট কাঁপছে রাগে। এবার সময় হয়েছে আগুনের উৎস খুঁজে বের করার। কারো তো নির্দেশ ছাড়া এমন নিখুঁত আক্রমণ সম্ভব নয়। পাশে বসা তার কমান্ডার ইলো লিওন, যে একসময় আমেরিকার সেনাবাহিনীর মেজর ছিল। লিওন ধীরে বলল, স্যার, আমাদের ধারণা ছিল ওরা সাদা পোশাকের সৈনিক, কিন্তু এটা তো ছায়ার সৈনিক, ব্ল্যাক অপারেশন ইউনিট। এর পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বোচ্চ কেউ জড়িত। লিওনের কথা শুনে ড্রাগনের চোখ শুরু হয়ে এলো। ড্রাগন কিছু একটা চিন্তা করে বলে ওঠে, আমার প্রতিপক্ষ এখন একটা দেশ নয়, একটা মাত্র নাম, আগুন। তার নাম আমি জানি, মুখ আমি দেখিনি, কিন্তু তার নিঃশ্বাস আমি টের পাচ্ছি। এবার আমি তার নিঃশ্বাস থামাবো। প্ল্যান বি অ্যাক্টিভ করো। সিক্রেট অপস বেস, কক্সবাজার, পাহাড়ি এলাকা। সময় সন্ধ্যা 7টা। আগুন, আদিত্য চৌধুরী নতুন তথ্যের সামনে বসে আছে। ড্রাগনের মূল বাহিনী 72 ঘন্টার মধ্যে বাংলাদেশে দ্বিতীয় আঘাত হানতে চলেছে। টার্গেট ঢাকা মেডিকেল সেন্টার, যেখানে দেশের শীর্ষ 10 জন ডাক্তার একটি কনফারেন্সে উপস্থিত থাকবে। তার চোখ স্থির হয়ে আসে, বুকের ভেতর যেন কিছু কাঁপছে। ঢাকা মেডিকেল, সেখানে তো ও থাকতে পারে। না না, আয়েশা এখন আর আমার জীবন নয়, সে শুধু একটা সাধারণ নাগরিক। আমি একজন সৈনিক, আমি শুধুই আগুন। মনে পড়ে যায় রাহুলের সেই অতীত, সেই রাত, সেই কান্না, সেই চিঠি। আদিত্য নিজের হাতের নিচে গুজে রাখা পেন ড্রাইভটা বের করে হাতে দিয়ে চেপে ধরে। আগুন নয়, যেন কান্না চেপে রেখেছে সে। কমান্ডো কণ্ঠ ভেসে আসে, আগুন, মিশন গ্রিন লিপ কনফার্ম, টাইম রিমেনিং 71 আওয়ার্স। অ্যাক্টিভ প্রোটোকল, ফায়ার বার্ন। আমার আগুন দিয়ে আগুন নিভাবো। অন্যদিকে ড্রাগনের বেশে এক ভয়ঙ্কর রক্ত চুক্তি চলছে। স্যার, আপনি নিশ্চিত ব্ল্যাক বেঙ্গল আগুনকে একাই থামাবে? আমি ড্রাগন, আমি আগুন গেলে খাই। এবার আমি ওর ফুসফুসে গিয়ে আগুন জ্বালিয়ে দেব। ড্রাগন নিজের হাতে এক ভয়ঙ্কর অস্ত্র তোলে, নাম ইরফেনো ব্লেড। এই আগুন এবার ওর বুক ছিঁড়ে বের করে নিয়ে আসবে। ঢাকার দিকে এগিয়ে আসছে এক জাহাজ, নামহীন, নিঃশব্দ। তার গায়ে বিশাল এক চিহ্ন আঁকা। একজন ছায়া সেটা দূর থেকে দেখছে, কালো হুডি, চোখে রাত ভিশন গ্লাস। কন্ট্রোল কণ্ঠ, আগুন, ইয়োর এনিমি হ্যাজ অ্যারাইভড। লেট দ্য ড্রাগন রোরা, আই উইল অ্যান্সার উইথ ফায়ার। সময় রাত 1:47। ঢাকার আকাশ যেন চুপ হয়ে গেছে। বাতাসে একটা অজানা গন্ধ, বারুদের, রক্তের, মৃত্যুর। পুরো শহর ঘুমিয়ে, অথচ শহরের ভেতরে ঢুকে পড়েছে ড্রাগনের মৃত্যুদল। কালো পোশাক, মুখ ঢাকা, হাতে ভারী অস্ত্র। টার্গেট ঢাকা মেডিকেল কনফারেন্স সেন্টার, যেখানে উপস্থিত দেশের সেরা 10 জন ডাক্তার। একজন সেই তালিকায় ডক্টর আয়েশা ইসলাম। কিন্তু কেউ জানে না, এই রাতে শহরের ছাদে ছাদে ছায়ার মতো নেমে আসছে আগুন নামক ছায়া। কনফারেন্স সেন্টার, সময় রাত 1:35। আদিত্য চৌধুরী নিঃশব্দে 4তলার ছাদে নামলো। চোখে নাইট ভিশন, কানে হেডসেট। কন্ট্রোল ভয়েস, আগুন, থার্মাল কনফার্মস 14 জন হ্যাভিলি আর্মড ইন্টারডার ইনসাইড। চারিদিকে ঘেরাও করেছে রেখেছে, তাদের ছায়াও যাতে না ফেরে। আদিত্যের চোখে কোনো ভয় নেই, শুধু আগুনের শীতলতা। ভেতরে আয়েশা চুপচাপ সেমিনারে বসে আছে। হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। চারিদিকে অন্ধকার, একটা ধোঁয়ার গন্ধ। কেউ কেউ ঘাবড়ে যায়। কিছু একটা ঠিক হচ্ছে না। আয়েশার হৃদয়টা কেঁপে ওঠে অজানা আশঙ্কায়। কিন্তু সে জানে না ছায়ায় দাঁড়িয়ে আছে একজন, যার অস্তিত্বে সেই একদিন বেঁচে ছিল।
আক্রমণ শুরু হলো। ড্রাগনের কমান্ডার গ্রোভ ইশারা দেয়, এক্সিকিউট ফ্লেম। সশব্দে বিস্ফোরণ হয় কনফারেন্সের পশ্চিম দরজায়। আতঙ্ক, চিৎকার, গুলি তাদের ভাবনায় ছিল। এখানে কেউ প্রতিরোধ করবে না, কিন্তু তারা জানে না আগুন এরই মধ্যে তার অগ্নিফুলিঙ্গ ছায়ায় ছড়িয়ে দিয়েছে। মুহূর্তে একে একে নিঃশব্দে পড়ে যেতে শুরু করে ড্রাগনের সন্ত্রাসীরা। একজন গলায় ছুরি, অন্যজনের পেছনে গুলি। দেখা যায় না কে মেরেছে, শুধু মৃত্যুর ঘুরঘুর করছে, ঘুরছে বাতাসে। শেষ পর্যন্ত ড্রাগনের 4 জন লোক বেঁচে থাকে। তার একসাথে দৌড় দেয় কনফারেন্স রুমের দিকে, কিন্তু তাদের পথ আটকে দাঁড়ায় একটা ছায়া। কালো পোশাক, মুখ ঢাকা, কাঁধে বাংলাদেশি সেনাবাহিনীর ছাপ। কোড নেম আগুন। চারিদিকে রক্ত, গুলি, ছায়া, আগুন। আদিত্য একে একে শত্রুদের ঘায়েল করে। সে যেন কোনো মানুষ না, একটা আগুনের শ্বাস। এক পর্যায়ে গৌরব মুখোশ খুলে চিৎকার করে। তুই কে? আদিত্যর কাছে গিয়ে ফিসফিস করে বলল, আমি আগুন। আমার পরিচয় শুধু মৃত্যু জানে। তারপর গৌরবের কানে গুলি চালিয়ে দিলাম এবং খেল খতম। রাত 3:45। অপারেশন সফল। কাউকে জানানো হয়নি কে রক্ষা করলো তাদের। সিক্রেট অফ বেস, পাহাড়ি জোন। ওপেন ড্রাগন ব্যান্ড সাকসেসফুল। ক্যাসিলিটি 0 সিভিলিয়ান, 14 এনিমাস ডাউন। আদিত্য চুপ, এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঢাড়াচ্ছে, চোখে হালকা কষ্টের ছায়া। স্যার, ডু উই প্রসেস টু ফেস? না, এখনো না। ড্রাগন মরেনি। এবার আমি ওর ভেতরে আগুন নিভাবো। ওয়েলকাম টু দ্য রিয়াল গেম, ব্ল্যাক বেঙ্গল আগুন। এবার আমি নিজেই আসব। বাংলাদেশ আর আগুন দুটোই আমি গিলে ফেলব। ভোর 4:20। সাভার সেনানিবাস কনফারেন্স চেম্বার। গোপন সামরিক বৈঠক। ঘরের ভেতর থমথমে নিস্তব্ধতা। দেশের অভিজাত সামরিক অফিসাররা বসে আছেন। ঢাকার মেডিকেল কনফারেন্সে হামলা ও ব্ল্যাক বেঙ্গল আগুনের প্রতিরোধ মিশনের দৃশ্য। প্রতিটা অফিসারের চোখ বিস্ময় আর গর্ব। কারো মুখে শব্দ নেই। Who the hell is this Agun? Give him full authority. Dragon is coming. We will need our fire. ড্রাগন একটা বিশাল ডেস্কে বসে। চোখের সামনে বাংলাদেশ, ভারতের মানচিত্র, তার পাশেই দাঁড়িয়ে তৌহিদ। বাংলাদেশ একটা ছোট্ট দেশ, কিন্তু যতই কেটে ফেলি শিকড় আবার গজায়। সে ঘুরে দাঁড়ায়। বাংলাদেশের পতাকা সেরা অবস্থায় ড্রাগনের হাতে। এইবার এমন কাটা বসাবো যে ওদের হৃদয়ের রক্তেও আগুন জ্বলবে। আগুন বেঁচে আছে, আর ওর চোখে আমি মৃত্যু দেখেছি বস। তাকে ছাই বানাতে আমি নিজেই আসব। এইবার খেলা হবে ঢাকার বুকে। সিলেট সীমান্ত, সময় সকাল 6টা। আদিত্য চৌধুরী সিগারেট হাতে দাঁড়িয়ে আছে। তার চোখে এখন শুধু একটাই উদ্দেশ্য, বাংলাদেশকে ধ্বংসনাত্মক আগুন থেকে বাঁচানো। তার সামনে রাখা একটি পুরনো পেনড্রাইভ, তাতে লেখা আয়েশাস মেমোরি। সে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বন্ধ করে রাখে লকারে। ভালোবাসা একটা দুর্বলতা। আমি এখন আগুন। আগুনের কোনো মায়া নেই। বাংলাদেশের প্রথম স্ট্রাইক আগামী 72 ঘন্টার মধ্যে। তাহলে আমি 72 ঘন্টা ওর জিহ্বা কেটে ফেলবো। ভিডিও বার্তা ড্রাগনের পক্ষ থেকে পোস্ট করা হয় ডার্ক ওয়েবে। বাংলাদেশের প্রতি হুমকি। আগুন খেলতে পছন্দ করো, এবার সেই আগুনেই পড়বে। আমি আসছি, যারা বাঁচতে চাও ছায়ায় চলে যাও, কারণ এইবার সূর্য উঠবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ভিতরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। মিডিয়াতে রিপোর্ট, আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ড্রাগন ক্রপস বাংলাদেশে সরাসরি হামলার ঘোষণা দিয়েছে। পরের দিন প্রেস ব্রিফিং। গোপন সামরিক ঘাঁটি প্রথমবারের মতো দেশের সামনে ঘোষণা দেওয়া হয়। একজন অজানা বিশেষ সেনা আগুনের নেতৃত্বে বিশেষ অপারেশন দল গঠিত হয়েছে, কিন্তু কারো মুখ দেখানো হয় না, শুধু একটি কালো ছায়ার ছবি। সিলেটের পাহাড়ি জোন, বর্ডার এলাকা। আদিত্য হাঁটছে গোপন বেশের রানওয়েতে। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে আছে একদল নতুন যোদ্ধা, কেউ কমান্ডো, কেউ হ্যাকার, কেউ স্পাইগার। তাদের চোখে একটাই ভাষা, বাংলাদেশকে আগলে রাখার শপথ। আমরা আগুন, আমরা ছায়া, আমরা বাংলাদেশ। এখন থেকে ড্রাগনকে প্রতিটা নিঃশ্বাসে আগুন দেব। আজ থেকে শুরু আমাদের মিশন, অপারেশন অন্তিম ছায়া।
রাত 3:45, চাঁদের আলো ধরা পড়ে না। আকাশ কালো মেঘে ঢাকা, মাঝে মধ্যে মৃদু বজ্রপাত। দূরে ছোট পাহাড়ি গ্রামে একদল অস্ত্রধারী লোক ঘোরাফেরা করছে। সবাই ড্রাগনের লোক। এই গ্রামকে বানানো হয়েছে তাদের লুকোনো অস্ত্র ভাণ্ডার ও সামরিক বেস। কিন্তু তারা জানে না আজ রাতেই আগুন নামবে। 5 কিলোমিটার দূরে অন্তিম ছায়া অপারেশন ফেজ 1 ইনিশিয়েটেড। টার্গেট লোকেশন কনফার্ম। সেন্ট এন্ট্রি, নো মার্সি, নো সার্ভাইভ। আগুন ছুবে না, পুড়িয়ে দেবে। আদিতের সাথে আছে তার অপারেশন টিম, যাদের কোড নেম হলো ঘোস্ট, সাইলেন্ট কমান্ডো, জেমস ড্রোন ও স্নাইপার, ডেভিড হ্যাকার ও সিগন্যাল স্পেশালিস্ট, আলফা বোমা ও ট্র্যাপ এক্সপার্ট। অপারেশন শুরু 3:59 AM। ঘোস্ট আর আগুন নিঃশব্দে ঢুকে পড়ে সীমান্ত গ্রামে। স্পাইনার চ্যানেল জেমসের কণ্ঠ 3টা সন্ত্রাসীর বঙ্কার। ইস্ট টাওয়ার, মস্কিউ, স্টোর হাউস এবং স্কুলের পেছনে। রেডি ফর মার্ক। ফায়ার। ধুপ ধুপ ধুপ। 3টি হেডশট নিঃশব্দে। ঘোস্ট এগিয়ে গিয়ে গার্ডদের সরিয়ে ফেলে। ডেভিড ঢুকেছে গ্রামের স্থাপিত ড্রাগনের সাভার বক্সে। গ্রাম কেন্দ্র বিস্ফোরণের আগে মুহূর্তে আগুন একটি ছোট্ট পাথরের ওপর দাঁড়িয়ে সামনে রাখা বোমা অ্যাক্টিভেটরে। এই গ্রামে শত শত মানুষ অশিক্ষিত ছিল। তাদের ড্রাগন নিজের দলে নিয়ে শিশুদের পেছনে লুকিয়ে অস্ত্রোপচার, মাদক পাচার আরও অনেক কাজ করেছিস। কিন্তু আজকে আমার দেশকে রক্ষা করার জন্য কিছু মানুষের জীবন চলে যাবে। আমার সোনার বাংলায় সন্ত্রাসের কোনো জায়গা হবে না। আজই ছায়ায় আগুন লাগবে, ছায়া থাকবে না। টিক 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 বুম। চারিদিকে আগুনের ফুলকি, পাহাড়ি ঘরগুলো জ্বলছে, সন্ত্রাসীরা পালাতে পারছে না। আগুন দাঁড়িয়ে আছে আগুনের সামনে, তার চোখে প্রতিফলিত শিখার নাচন। ড্রাগনের হেডকোয়ার্টার, সিগন্যাল ঢোকে ড্রাগনের স্কিনে। ড্রাগন ক্যাম্প ডেস্ট্রয়েড, বাংলাদেশ বর্ডার। ড্রাগন রেগে টেবিল ভাঙে। আগুন, তোমার আগুন আমি নেভাবো। আমার ছায়া এত সহজে পড়ে না বাঙালি। তার পাশে একজন চর হঠাৎ বলে ওঠে, স্যার, আমি একজন এজেন্ট বলছি। এই ব্ল্যাক বেঙ্গল আগুন সম্ভবত এক সময় বাংলাদেশেরই। না, কিছু জানার আগে তাকে খুঁজে বের করো। আগুনকে চেনে এমন কাউকে আমার প্রয়োজন। আগুন ফিরে আসে অপারেশন বেজে। ঘোষ তাকে একটা ছোট প্যাকেট দেয়। সেটা পাওয়া গেছে স্কুল টোর হাউস থেকে। ডিকোড করো। ড্রাগন যত গর্তেই থাকুক, আমি আগুন নিয়েই নামবো। আমি এখন আর মানুষ না, আমি আগুন। ভেতরে কিছু নথি আর একটা পেন ড্রাইভ। রাত 2:30। অন্ধকার ঘরে এক অচেনা মুখে দাঁড়িয়ে আয়নার সামনে। তার গলায় ছোট্ট ড্রাগন ট্যাটু। সে ফোনে বলছে, অপারেশন অ্যান্টিম চাওয়া খুব দ্রুত এগোচ্ছে, কিন্তু এরা জানে না তাদের মাঝেই আমি আছি। দেওয়ালে লেখা যায় আগুন, এর একটি ছবি, তাতে লাল রঙে দিয়ে লেখা আগুন মাস্ট ডাই।